কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? অন্তরীকরণ অধ্যায়ের 17 নাম্বার লেকচারে সবাইকে সুস্বাগতম। ফেসবুক এবং ওয়েব থেকে যারা যুক্ত হইছো একটু বলো তো কেমন আছো সবাই, পড়াশোনা কেমন চলতেছে? হ্যাঁ, আমি ভালো আছি, দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকেই যুক্ত হয়ে গেছো। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, মাহবুব ইসলাম, আব্দুর রহমান, মোতাহারা আক্তার, ফুয়াদ, আসাদুজ্জামান আসিফ, সঞ্জুর, ভালো আছি। সজীব, তোমরা সবাই কেমন আছো? ফুয়াদ বলছে পড়াশোনা ভালো নাই কেন? পড়াশোনা ভালো না থাকলে কিভাবে হবে? আগে বলো, আজকে অন্তরীকরণ অধ্যায়ের 17 নম্বর লেকচার 16 পর্যন্ত কে কে কমপ্লিট করছো? যারা অন্তরীকরণ লেকচার 16 পর্যন্ত কমপ্লিট করে ফেলছো তোমরা অন্যদের চাইতে অনেক আগাই আসো। যারা পরবর্তীতে রেকর্ডেড দেখবে তাদের তুলনায় তো তোমরা আগাই আসো, কাজেই পড়াশোনার অবস্থা তো খারাপ না আসলে, তাই না? ওকে, ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে, আজকে ক্লাসটা করার জন্য অবশ্যই প্রথম 16টা ক্লাস করা থাকা লাগবে। তো যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো, আমি ধরে নিচ্ছি যে তোমরা অন্তরীকরণের প্রথম 16টা ক্লাস কমপ্লিট করে আসছো, ঠিক আছে? ওকে, আমি এটা ধরে নিচ্ছি এবং আশা করি তোমরা করে আসছো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, এখন লেকচার 17-র প্রথম ম্যাথটা শুরু করার আগে লেকচার 16-র লাস্টের কয়েকটা ম্যাথ দেখাবো, মনে আছে? একটু দেখো, এটা লেকচার 16-র 12 নাম্বার ম্যাথ। এই ম্যাথটা মনে আছে? গত ক্লাসে করছিলাম যে এটা অ্যান্সার 0 আসছিল সবার, এটা হাউস ওয়াইফ দিছিলাম, সবার অ্যান্সার 0 আসছিল, লিখে দিছিলাম উত্তর 0। ওকে, তারপরে 13 নাম্বার ম্যাথটা, এই ম্যাথটা মনে আছে যে এটারও অ্যান্সার 0। এরপরে আরেকটা লেজ লাগানো ম্যাথ আছে এখানে, বাট এটার অ্যান্সার তো 0। তারপরে 14 নাম্বার ম্যাথটা, এই টাইপের প্রশ্নেরও দেখো লাস্টে অ্যান্সার 0। আচ্ছা, তোমরা এই তিনটা ম্যাথ দেখার পরে এই জিনিসটা কি মাথার মধ্যে আইডিয়া আসছে না যে এই টাইপের ম্যাথগুলোর অ্যান্সার 0 লাস্টে? বলো, এই টাইপের ম্যাথ যদি একটু প্রশ্নটা চেঞ্জও করে দেয়, অ্যান্সার গুলা কি 0 না? মনে করো লাস্টে অ্যান্সারটা দিয়ে দিল না, মানে এই ম্যাথগুলো পরীক্ষায় কিভাবে আসে জানো? অনেক সময় বলে প্রমাণ করো যে এটা সমান 0, উত্তর 0 দেওয়া আছে। আবার মাঝে মধ্যে এই যে উত্তর দেওয়া থাকে না। তো গত ক্লাসটা করার পর অন্তত এই ম্যাথটা শুরু করার আগেই বুঝতে পারবা কে কে যে এটার অ্যান্সার 0। বলো, গত ক্লাসটা যারা করছো এই টাইপের ম্যাথগুলো কিন্তু দেখার পরেই উত্তর বলে ফেলা যায় যে উত্তর 0 হবে। তো একটা ম্যাথে তুমি যদি আগে থেকে উত্তর এজাম করতে পারো যে কত আসবে, তাহলে তো নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে, তাই না? ওকে, তো চলো আজকে আমরা শুরু করব কোন ম্যাথ দিয়ে? এই যে এইটা দিয়ে আমরা শেষ করছিলাম। আজকে আমরা এই যে এটা হচ্ছে আজকে ক্লাসের 1 নম্বর ম্যাথ। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো এবং কে কে বুঝে ফেলছো এটার উত্তর কি হবে বলো। এটা আমাদের সময় বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, বুয়েট 15-16। আমি বুয়েট 2015 ব্যাচ, মানে 15 সালে পরীক্ষা দিছি, 16 সালে ক্লাস শুরু হয়েছে, এটাকে বলে 15-16 সেশন। তো আমি কিন্তু এই ম্যাথ দেখার পরেই বুঝে ফেলছি অ্যান্সার কত? অ্যান্সার 0, অ্যান্সার আসবে 0। তো এইটা যদি তুমি বুঝে ফেলতে পারো 10টা নাম্বার এক লাইনে লিখে দিলে তো আর 10-এ 10 তোমাকে দিবে না, বাট 4-5 লাইন করার পরে কেউ যদি ডিরেক্ট অ্যান্সারও লিখে দিয়ে এসে পরে 0, তাও তো 10-এ 5 পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এখন তোমরা আগের ম্যাথগুলোর সাথে এই ম্যাথগুলো একটু পার্থক্যটা দেখো তো। আগের ম্যাথগুলোতে কি ওয়াই এর মান দেওয়া ছিল না? দেখো, একটু খেয়াল করে দেখো, ওয়েট, এই যে এগুলো কিন্তু গত ক্লাসের ম্যাথ। দেখো, ওয়াই এর ভ্যালু একটা জিনিস দেওয়া আছে, এখানে দেখো এখানে ওয়াই এর একটা ভ্যালু দেওয়া আছে, এখানে ওয়াই এর একটা ভ্যালু দেওয়া আছে, এখানে দুইটা রাশি সিমিলার টাইপের রাশি, দুইটা যোগ আকারে আছে। তো শুরুতে এখানে আমার কি করা উচিত বলো তো? একটু মেকআপ করা, একই টাইপের ম্যাথ। আগে কার মান বের করবো বলো? ওয়াই এর মান। এই আগে কার মান বের করবো? ওয়াই এর মান বের করবো, তাই তো? এই জিনিসটা কে কে বুঝছো বলো? এই মেকআপটা করে ফেললেই কাজ শেষ। মানে বাকি ম্যাথগুলোর সাথে এই ম্যাথটার পার্থক্য হচ্ছে আগের ম্যাথগুলোতে ওয়াই এর ডিরেক্ট ভ্যালু দেওয়া ছিল, আর এখানে ডিরেক্ট ওয়াই এর মান দেওয়া নাই, আগে ওয়াই এর মান বের করতে হবে। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, এখানে আছে ওয়াই টু দি পাওয়ার এম, এখানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস এম। আমি একদম ডিটেলস করে দেই, বাট এটা এক লাইনেও করে ফেলা যায়, মানে মেকআপ উঠানোটা। দেখো, ওয়াই টু দি পাওয়ার মাইনাস এম মানে কি? 1/y টু দি পাওয়ার এম সমান 2x। লসাগু করো, ওয়াই টু দি পাওয়ার এম, এটা হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 2m প্লাস 1 সমান 2x। তারপর আর গুণন করে দাও,
2x y টু দি পাওয়ার m। আচ্ছা এই কাজটা বুয়েট ভর্তি পরীক্ষায় এক লাইনে কে কে করতে পারবো বলো তো? দেখো এটা কিন্তু এখান থেকে ডিরেক্ট এটা লিখতে পারা যায়। আমি তোমাকে শোনো, এটা যেহেতু আমাদের এখানে যেহেতু একদম একাডেমিক ব্যাচ, অনেকেই একটু স্লো লার্নার, এই জন্য আমি পুরো ডিটেলস পড়াচ্ছি। বাট ধরো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এখান থেকে এই লাইনটা কে কে ডিরেক্ট লিখতে পারবা। দেখো মনে মনে এটা 1/y টু দি পাওয়ার m, তাহলে y টু দি পাওয়ার m দিয়ে উভয় পক্ষকে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে y টু দি পাওয়ার 2m, এটা হয়ে যাবে 1, এটার সাথে হয়ে যাবে y টু দি পাওয়ার m গুণ। বলো তো একটু দেখো, শোনো শিখার সময় একদম ডিটেলস শিখবা, বাট বুয়েট ভর্তি পরীক্ষার হলে যেহেতু জায়গা সংকুলান নিয়ে একটা ব্যাপার আছে, তখন কিন্তু ডিরেক্ট লিখতে পারা উচিত। আচ্ছা এইবার দেখো, সুন্দর করে দেখো, আমি একদম তোমাকে ডিটেলস বোঝাই। আগে বলো তো এই যে y টু দি পাওয়ার 2m এটাকে এভাবে লেখা যায় কিনা? y টু দি পাওয়ার m হোল স্কয়ার, এই ডান পাশ থেকে এটা বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে। আগে বলো এই লাইনটা লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। এইবার দেখো আমরা তো বের করবো y এর মান। তোমাদের কি এই সূত্রটা জানো না এমন কেউ আসো বলো? ইন্টারমিডিয়েটে উঠছো, সেকেন্ড পেপারের বহুপদী অধ্যায় পড়াই ফেলছি, বাট অনেকেই হয়তো এখনো সেকেন্ড পেপার পড়ো নাই, বাট অন্তত এই সূত্রটা তো 9-10-এ পড়ে আসছো তাই না? বলো এই সূত্রটা জানো না এমন কেউ আসো? x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তো দেখো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি মনে মনে ওয়েট, মনে মনে এটাকে ধরো x, দেখো x স্কয়ার, ধরো সামনে কিছু নাই, সামনে কিছু নাই মানে মনে মনে 1 আছে। ওয়েট, সামনে কিছু নাই মানে মনে মনে 1 আছে, ধরো 1 ইন্টু এই যে দেখো a x স্কয়ার মাইনাস এই যে এটাকে ধরো b, ধরো মনে মনে চিন্তা করো এটা হচ্ছে a, দেখো তুমি লেখো না, তুমি আগে দেখো এটা হচ্ছে a, এটাকে ধরো x, a x স্কয়ার মাইনাস এই যে b, এটাকে ধরো x, এই যে এটা x প্লাস c, একটু মনে মনে। তাহলে দেখো তো এখানে ঘটনা কি ঘটে। শোনো এগুলা কিছু লেখার দরকার নেই, তুমি খালি মনে মনে চিন্তা করো। দেখো এই যে আমরা কি করব, দেখো আমরা এখানে করবোটা কি, এই যে তুমি চিন্তা করো এতটুকুকে ধরো x, তাহলে x স্কয়ার মাইনাস ধরো এটা b, এটা x, bx প্লাস c। তাহলে বলো তো এখানে a এর মান কত? এই জিনিসটা আগে দেখো, এই যে দেখো এখানে কিন্তু সামনে কোনো সহগ নাই, সহগ নাই মানে a এর মান 1, মনে মনে এটা লেখা লাগবে না। b এর মান মাইনাস 2x, দেখো b হচ্ছে y টু দি পাওয়ার m এর সহগ মাইনাস 2x, আর c এটা মনে মনে কে কে বুঝছো একটু বলো, এই যে 1, দেখো আর x এর জায়গায় আছে y টু দি পাওয়ার m। একটু দেখো তো এগুলা কিন্তু ভাই এই বয়সে মনে মনে এগুলা তো আর লেখা করার বয়স নাই। তুমি যখন বুয়েট ভর্তি পরীক্ষা দিবা এইগুলা তো আর মনে মনে মানে লিখে করার দরকার নাই। তো এবার দেখো এইখানে x এর জায়গায় কি বসবে, y টু দি পাওয়ার m, এই যে আমি এটা মুছে দিই, এগুলা তো ভাই আর দরকার নাই, তুমি দেখে দেখেই বুঝবা। দেখো এখান থেকে x এর জায়গায় y টু দি পাওয়ার m বসবে, কারণ এই যে দেখো x এর উপরে স্কয়ার, সূত্রটা দেখো x স্কয়ার, তাহলে x এর জায়গায় কিন্তু আছে y টু দি পাওয়ার m সমান, দেখো সূত্রটা হচ্ছে মাইনাস b, b এর জায়গায় আছে মাইনাস 2x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2x হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার, b এর জায়গায় বসবে মাইনাস 2x, মাইনাস 2x কে স্কয়ার করলে প্লাস 4x স্কয়ার মাইনাস 4 ইন্টু ac, a এর মানও 1, এই যে a এর মানও 1, c এর মানও 1, তাহলে 4 ইন্টু 1 ইন্টু 1 মানে শুধু 4, আর নিচে 2 ইন্টু a, এর মান 1। বলো তো এই লাইনটা কয়জন বুঝছো? 2 একে 2, এই যে একবারে লিখে ফেলো। একটু বলো এটা কিন্তু অন্তরীকরণের কিছু না, একটু বলো এইটা বীজগণিত, এটা অন্তরীকরণের কিছু না। তুমি মনে মনে এটাকে x ধরো, এই যে y টু দি পাওয়ার m, y টু দি পাওয়ার m কে তুমি চিন্তা করো x স্কয়ার, তাহলে a x স্কয়ার, a এর মান 1, কিছু নাই মানে 1, আর এটা হচ্ছে b, b x প্লাস c। তাহলে এইবার এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো কি আসে, y টু দি পাওয়ার m, দেখো 2 দিয়ে ভাগ করো, দেখো রুট ওভার উঠাও, এই যে রুট ওভার অফ 4x স্কয়ার মাইনাস 4, এখান থেকে রুট ওভারের মধ্যে 4 আছে, 4 কে রুট করলে কত হয়ে যাবে 2, তো 2 এ 2 কাটা, এখানে 2 দিয়ে ভাগ করলে x প্লাস মাইনাস এই রুট ওভার থেকে 4 বাইর করলে 2, 2 2 কাটা থাকবে রুট ওভার অফ n থেকে 4 কমন গেলে x স্কয়ার মাইনাস 1। এই যে মেকআপ শেষ। বলো এই পর্যন্ত কে কে বুঝছো? এই পর্যন্ত বুঝতে পারছো? আমরা কিন্তু এখনো অন্তরীকরণ শুরু করি নাই। এই ম্যাথটার অন্তরীকরণ অনেক সহজ, খালি মেকআপটা বুঝতে পারলেই কাছে। একটু বলো কয়জন বুঝছো? দেখো ভাই এই যে রুট ওভারের মধ্যে এখান থেকে 4 কমন নাও, আমি তোমাকে বুঝাই দিই। দেখো রুট ওভারের মধ্যে যদি আমি 4 কমন নেই তাহলে হবে 4 কমন নিলে রুট ওভার করলে 2 হয়ে যাবে, হবে x স্কয়ার মাইনাস 1। এবার 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে এখানে x, এখানে 2 দিয়ে কাটলে রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1। এইবার দেখো এটা তো y টু দি পাওয়ার m, আমার বের করতে হবে y, আমার বের করতে হবে y, তাহলে y সমান কি হবে? দেখো
এই বলো y⁴m সমান যদি এইটা হয় তাহলে y সমান কি হবে দেখো, x প্লাস মাইনাস √(x²-1) তার উপর পাওয়ার হয়ে যাবে 1/m, এই দিকের পাওয়ার m, এই দিকে এসে 1/m হয়ে যাবে। বলো কে কে বুঝছো? এই যে মেকআপ শেষ। এইবার একদম হুবহু আগের ম্যাথ। বলো আমরা এতক্ষণে কি করছি? মেকআপ উঠাইছি, এই যে y পেয়ে গেছি। সুতরাং বলো একটু দেখো কয়জন বুঝছো ভাইয়া। y⁴m সমান যদি এইটা হয়, আমার তো দরকার হচ্ছে y এর মান, তাই না? তাহলে y⁴m উভয় পক্ষে তুমি পাওয়ার 1/m করে ফেলো, তাহলে এখানে m কাটা থাকবে শুধু y, আর এইদিকে চলে আসবে পাওয়ার 1/m। বলো বুঝছো? এই যে হয়ে গেছে। এইবার তো এটা কি আর করে দেওয়া লাগবে? বলো এই এটা কি করে দেওয়া উচিত? এই যে হুবহু এই ম্যাথ, এই যে হুবহু এই টাইপের, হুবহু এই টাইপের, খালি এখানে পাওয়ার আছে n, এখানে 1/m। এই বলো আর করে দেওয়া উচিত? নিজেরা ট্রাই করো, আমি করে দিব। এটা আমি খাতায় লিখে দিব, এইটা ক্লাসের লেকচার স্লাইডে আমি লিখে দিব, বাট নিজেরা ট্রাই করো বাকিটা। আচ্ছা একজন বলছে করে দেন, আচ্ছা চলো করে দেই। দেখো এবার দেখো প্রথমবার অন্তরীকরণ করব y1, প্রথমবার অন্তরীকরণ। এই পুরোটাকে তুমি মনে মনে x ধরো, x⁴n, পাওয়ারটা সামনে চলে আসবে। দেখো পাওয়ার সামনে চলে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে। সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, x প্লাস মাইনাস √(x²-1) পাওয়ার 1 কমে যাবে। শোনো এই টাইপের প্রশ্ন একাডেমিকে আসবে না, এগুলো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ম্যাথ। এবং এটা তো x না, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে x কে অন্তরীকরণ করলে 1 প্লাস মাইনাস, এটাকে অন্তরীকরণ করলে দেখো এটাকে মনে ধরো x 1/2√x, কিন্তু এটা তো x না, অন্তরীকরণ করলে 2x, 2 কাটা। একবার লিখে ফেলতেছি, গত ক্লাসে এগুলা অনেক প্র্যাকটিস করছি। x²-1 উপরে হবে শুধু x। দেখো এটাকে অন্তরীকরণ করলে হবে 1/2√(x²-1), কিন্তু x²-1 তো x না, এটাকে অন্তরীকরণ করলে উপর হবে 2x, 2 কাটা। যেখানে দেখো যে এরকম আসবে এরকম, এই যে তাহলে একবারে 2 কাটা দিতে পারবে না। দেখো 1/2√x, x এর জায়গায় x²-1, কিন্তু x²-1 তো x নয়, সেটাকে অন্তরীকরণ করলে 2x, 2 একবারে কেটে দিবা, এই যে কেটে কাটা। এইবার দেখো এখানে লসাগু করো, দেখো কি আসে। এইবার এখানে দেখো লসাগু করলে কি আসে, y1 সমান, দেখো m দিয়ে আর গুণন করে দিই, এই যে দেখো m, এখানে দেখো বাম পক্ষে m² আছে, তো এই যে একটা m, এই m দিয়ে আগে আর গুণন করে দিই, তাহলে এটা হয়ে যাবে my1, এখানে থাকবে x প্লাস মাইনাস √(x²-1) টু দি পাওয়ার 1/m-1 ইন্টু, এখানে লসাগু করো, নিচে √(x²-1) উপরে √(x²-1 প্লাস মাইনাস x। এইবার দেখো, এইবার খেয়াল করে দেখো, এইটা আর এইটা ঘটনা সেম না? খেয়াল করে দেখো, এই যে এখানে একটু খেয়াল করে দেখো, এইখানে হ্যাঁ একটু খেয়াল করে দেখো, এই যে √(x²-1 প্লাস মাইনাস x, আর এখানে আচ্ছা এই সেম না তো, এখানে তো প্লাস মাইনাস এর সামনে, আচ্ছা সমস্যা নেই, প্লাস মাইনাস আমরা কমন নিয়ে নিই। একটু ওয়েট, দেখো তুমি একবারে প্লাস মাইনাস কমন নিয়ে নাও, পরে তুমি স্কোয়ারই করবো, কোনো সমস্যা নেই। দেখো ওয়েট, এই যে √(x²-1, একটু খেয়াল করে দেখো একটা জিনিস, আগে এটা দিয়ে আর গুণন করো। দেখো শোনো, এই যে এখানে দেখো x²-1 বাম পক্ষে আছে, বাম পাশে আছে, তাহলে √(x²-1 দিয়ে আর গুণন করো। খেয়াল করে দেখো, √(x²-1 আর গুণন করতেছি my1 ইকুয়ালস টু, এইবার একটা জিনিস দেখো, এই দুটা জিনিস হুবহু সেম, খালি একটু পার্থক্য না? পার্থক্যটা কি কে কে ধরতে পারছো? দেখো এখানে x প্লাস মাইনাস, x এর পরে এটার সামনে প্লাস মাইনাস, আর এখানে এটার সামনে প্লাস মাইনাস। তো আমি যদি প্লাস মাইনাস কমন নিয়ে নিই, দেখো তো, ধরো প্লাস মাইনাস সামনে আমি কমন নিয়ে নিলাম, তো প্লাস মাইনাস সামনে কমন নিলে এখানে ভিতরে এইটার সামনে প্লাস মাইনাস নাকি এটার সামনে প্লাস মাইনাস, যদি আমি দুইটার থেকেই প্লাস মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কিন্তু আমরা আমাদের মতো সাজিয়ে লিখতে পারবো। দেখো আগে লিখি, ধরো আমরা এটাকে এটার মতো বানাবো, ওয়েট, ধরো আমরা এটার মতো বানাবো। তো যদি আমি এখান থেকে ধরো এখান থেকে প্লাস মাইনাস কমন নিই আর এখান থেকেও প্লাস মাইনাস কমন নিই,
তাহলে এটাকে তুমি এটার মতো লিখতে পারো, ধরো এখান থেকে তুমি প্লাস মাইনাস কমন নিয়ে নিলা, এখান থেকে প্লাস মাইনাস কমন নিয়ে নিলা, নেওয়ার পরে এবার তুমি চিন্তা করতে পারো দুইটা সেম, এখানে এটার পাওয়ার 1/m - 1, এখানে পাওয়ার 1, তো পাওয়ার যোগ হইলে -1 কাটা চলে যাবে, -1 + 1 কাটা থাকবে, শুধু ধরো এইটা রাখলাম আমরা, যেহেতু প্রশ্নে এখানে কোনটা আছে, এই যে এইটা আছে। দেখো এটার ভ্যালু আমরা জানি যে এটার ভ্যালু y⁴m, তো আমরা সামনে প্লাস মাইনাস কমন নিলাম, ধরো এটার সামনে প্লাস মাইনাস কমন নিয়া আমরা এইটাকে এটার মতো বানাইলাম। ওয়েট, ধরো তোমাকে দেখাই দিই, তোমাকে আমি একদম লিখে দেখাই যে পরীক্ষায় ডিটেলস লিখলে কিভাবে লিখতে হবে, বাট অত ডিটেলস ভর্তি পরীক্ষায় লেখা লাগে না। ধরো পাওয়ার 1/m - 1, আর এখানে ধরো যে প্লাস মাইনাস যদি কমন নেই, তাহলে এটা হয়ে যাবে x + √x² - 1 পাওয়ার 1। দেখো আমরা এইভাবে সামনে প্লাস মাইনাসটা নিয়ে আইসা পড়তে পারি, সামনে প্লাস মাইনাস নিয়ে আইসা আমরা ধরো যে এখানে ডিরেক্ট একবার লিখে হলো। শোনো, এইভাবে এত কিছু লেখার দরকার নাই, তুমি সামনে ডিরেক্ট একবারে প্লাস মাইনাস বসায় দাও, প্লাস মাইনাস বসাইয়ে এখানে পাওয়ার 1/m - 1, এখানে পাওয়ার 1, তো দুইটা পাওয়ার যোগ করলে এই যে -1 + 1 কাটা, ডিরেক্ট এটা থাকবে, ডিরেক্ট এটা লিখে ফেলো, শুধু শুধু এত বড় করার দরকার নাই। তুমি দেখতে পাচ্ছ যে এখানে আছে এটার সামনে প্লাস মাইনাস, আর এখানে x এর সামনে প্লাস মাইনাস, বাট দুইটা রাশি আসলে সেম, তো তুমি প্লাস মাইনাস কমন নিয়ে দুইটার পাওয়ার যোগ করে দাও। এখন এই দুইটার মধ্যে আমরা সিলেক্ট করছি এইটাকে, যে x এর পরে প্লাস মাইনাস, কেন? দেখো এই যে এটার ভ্যালু কত, এই দেখো এটার ভ্যালু আমরা জানি, এটার ভ্যালু কত, y⁴m, তো এখানে যদি আমি y⁴m বসাই, দেখো √x² - 1 my1 সমান প্লাস মাইনাস y⁴m তার উপরে পাওয়ার 1/m। এখন আমাকে তোমরা বলো, এই y⁴m, এই যে এই y⁴m আর পাওয়ার 1/m কাটাকাটিকে কি হবে বলো? এই 1/m আর এই y⁴m কাটাকাটিকে শুধু y না, শুধু y, তো এটা একবার লিখে ফেলি, শুধু প্লাস মাইনাস y। এইবার দেখো যেইটা প্রমাণ করতে হবে সেখানে স্কয়ার আছে, √ওভার নাই, তাহলে উভয় পক্ষকে স্কয়ার করে দাও, এই যে ম্যাথ প্রায় শেষ, উভয় পক্ষকে স্কয়ার। আগে বলো এই পর্যন্ত কে কে বুঝছো? এইটাকে স্কয়ার করলে এইবার প্লাস মাইনাস চলে যাবে। দেখো এই যে, দেখো ভাইয়া একটু দেখো, যেটা প্রমাণ করতে বলছে বা যার মান বের করতে বলছে তার মধ্যে কোনো প্লাস মাইনাস নাই। একটা জিনিস খালি খেয়াল করো, যেইটা যার মান বের করতে বলছে তার মধ্যে কোনো প্লাস মাইনাস নাই, তাহলে প্লাস মাইনাসটা কই যাবে? এই যে উভয় পক্ষকে যখন স্কয়ার করবা, দেখো এখানেও তুমি উভয় পক্ষকে স্কয়ার করে দিলা, এটাকেও স্কয়ার করে দিলা, তো স্কয়ার করে দিলে তো প্লাস মাইনাস চলে যাবে। কাজেই আমি যেহেতু পরে স্কয়ার করব, তো এখানে ধরো এই তোমরা কি একটা জিনিস, এই জিনিসটা জানো না? বলো যে a - b হোল স্কয়ার যে কথা, b - a হোল স্কয়ার একই কথা, বলো। এই এত কিছু নিয়ে চিন্তা করার দরকারই নাই, তুমি পরীক্ষার হলে মনে মনে চিন্তা করে ফেলো যে এই দুইটা একই জিনিস। একই কেন? কারণ এখানে ধরো এটার সামনে প্লাস আছে নাকি মাইনাস, বা এটার সামনে প্লাস নাকি মাইনাস, আমি যখন স্কয়ার করব, বলো এই জিনিসটা কে কে বুঝছো একটু বলো। আমি যখন এখানে এসে স্কয়ার করব, তখন এখানে a - b হোল স্কয়ার যে কথা, b - a হোল স্কয়ার একই কথা। কাজে এখানে x প্লাস √ওভার, মানে এই √x² - 1 এর সামনে প্লাস মাইনাস থাকুক বা এখানে থাকুক, দুইটাকে তুমি একই রাশি চিন্তা করতে পারো। যখন হোল স্কয়ার করে দিব তখন এই সামনে প্লাস মাইনাস অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। তো এই যে কাজ শেষ, কিন্তু আর 2 লাইন ম্যাথ কিন্তু শেষ। এইবার অন্তরীকরণ করে ফেলো আরেকবার। শোনো, এই ম্যাথটা কিন্তু অত বড় হবে না, পরীক্ষার হলে তুমি যদি বুঝতে পারো আরো ছোট করেই করতে পারবা, আরো ছোট করেই করতে পারবা। বুয়েট ভর্তি পরীক্ষার হলে তো আর অত বড় করে লেখা লাগে না। দেখো এই যে এখান থেকে দেখো, আগে আবার লিখি, খালি করে নি, ওয়েট, আর একাডেমিকে এই টাইপের প্রশ্ন আসে না, এগুলো অ্যাডমিশনের জন্য লাগবে। এবার দেখো অন্তরীকরণ আরেকবার করো, ম্যাথ শেষ হয়ে যাবে। ইউ ভি, ধরো m স্কয়ার, এখানে m স্কয়ার ধ্রুবক সামনে চলে আসবে, ধরো ইউ ভি, তাহলে ইউ ddx অফ ভি y1 স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y1 y2 প্লাস ভি, ধরো y1 স্কয়ার ঠিক থাকলো, ভি ddx অফ ইউ x স্কয়ার - 1 কে অন্তরীকরণ করলে 2x ইকুয়ালস টু
ওয়াই স্কোয়ারকে অন্তর্গ্রহণ করলে 2y1, গত ক্লাসে এগুলা পড়াইছি। এইবার বলো কত দিয়ে ভাগ করব, বলো উভয় পক্ষকে কত দিয়ে ভাগ করব বলো। তুমি m দিয়ে গুণ করে দাও পুরোটাকে আগে, m স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওর মিলে গেছে না, 2y1 y2 m স্কোয়ার দিয়ে গুণ করি, m স্কোয়ার ইন্টু 2xy1 স্কোয়ার উভয় পক্ষকে কত দিয়ে ভাগ করবো। তুমি কিন্তু ডিরেক্ট এবার এখন উত্তর লিখে ফেলতে পারো। এক পাশে নিয়ে আসো, ডান পাশে কিছু নাই, ডান পাশে কিছু নাই মানে সবকিছু এক পাশে নিয়ে আসো, ইকুয়ালস টু দাও 0। এবার উভয় পক্ষকে 2y1 দিয়ে ভাগ, দেখো এই যে 2, এই যে 2, এই যে y1, এই যে একটা 2, এই যে একটা y1, এই যে 2 একটা y1, ভাগ করে দাও, শেষ। দেখো উভয় পক্ষকে 2y1 দিয়ে ভাগ করে, উভয় পক্ষকে মিলছে না, অবশ্যই মিলবে। বলো কে কে বুঝছো। m স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, 2y1 দিয়ে ভাগ করলে এখানে y2 মিলে গেছে। দেখো এখানে m স্কোয়ার তো থাকবেই, একটা x থাকবে, একটা y1 থাকবে, xy1 মাইনাস এখানে y সমান 0। এই যে দেখো কে কে বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা, বলো। কঠিন না কিন্তু, কঠিন না, কেউ ভয় পায়ও না। এই দেখো এই যে এই পর্যন্ত কিন্তু মেকআপ তুলছি, দেখো একটু মেকআপ তো করে দিতেই পারে। এটাকে ভয় পায়ও না, কারণ আমরা কিন্তু এই ম্যাথে কঠিন কিছু পাইনি, আমরা শুধু মেকআপ উঠাইছি। দেখো এই যে এই পর্যন্ত, এটা কিন্তু এক্সট্রা কাজ, মাঝে মধ্যে বুয়েট ভর্তি পরীক্ষায় এরকম কিছু সহজ ম্যাথকে একটু মেকআপ করে দেয়, একটু মেকআপ করে দেয় যাতে তুমি কনফিউজ হয়ে যাও। তো এই মেকআপটা শেষ করার পর দেখো এই বাকি ম্যাথটা তো খুব ইজি। আর তোমাকে এখানে জাস্ট এই জিনিসটা বুঝতে হবে যে দুটো রাশি সেম, আমরা প্লাস মাইনাস কমন নিয়ে, প্লাস মাইনাস কমন নিয়ে ধরো এটা থেকে প্লাস মাইনাস কমন নিয়ে তুমি এটার মতো বানাইতে পারো। যেহেতু এটার ভ্যালু জানি, দেখো এটার ভ্যালু আমরা জানি y টু দি পাওয়ার m, তাহলে আমরা এটাকে ঠিক রাখলাম, এটাকে ঠিক রেখে ধরো এখান থেকে প্লাস মাইনাস কমন নিয়ে এটাকে এটার মতো বানাও, সামনে প্লাস মাইনাসটা দিয়ে দাও। এখানে আগে পাওয়ার ছিল 1/m মাইনাস 1, আর এখানে পাওয়ার 1, তো পাওয়ার যোগ হলে -1 + 1 কাটাকাটি চলে যাবে, থাকবে 1/m। তারপরে এটার মান তুমি এখান থেকে বসায় দাও, সুন্দর মতো প্লাস মাইনাস y চলে আসবে। এই বলো তো এটা বুঝছো না সবাই? যাদের টার্গেট মেডিকেল এটা না বুঝলেও চলবে। বলো বুয়েট ভর্তি পরীক্ষায়, বুয়েট ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যে এরকম একটু মেকআপ করা ম্যাথ দিতে পারে, তো একটু ভালো মতো প্র্যাকটিস করে যাইতে হবে। বাট আগে থেকে তুমি যদি জানো অ্যান্সার 0, আগে থেকে তুমি যদি জানো অ্যান্সার 0, তাহলে এগুলো তোমার জন্য কোনো ব্যাপার না। আচ্ছা এইবার দেখো এই ম্যাথটাকে করে দেওয়ার কোনো দরকার আছে? খুবই ইজি ম্যাথ, দেখো বুয়েটে আসছে, অবশ্যই নিজেরা করবা। দেখো ভাই cos ইনভার্স x, এটাকে তুমি মনে মনে x ধরবা, ধরে অন্তরীকরণ করবা, এই লনের ভিতরটাকে মনে মনে x ধরবা, আর পাওয়ারটা তো সামনে চলে আসবে। এটা কিন্তু খুবই ইজি ম্যাথ, এটা একদম একাডেমিক স্ট্যান্ডার্ড ম্যাথ। অবশ্যই নিজেরা ট্রাই করবা, যদি না পারো, না পারলে পরের আলাপ, মিলাইতে পারতে হবে। এটা কিন্তু নিজে নিজে করতে পারা উচিত। সুরভি বলছে সেকেন্ড লাইনটা বুঝিনি ভাইয়া, সেকেন্ড লাইনটা বুঝো নাই। এই এনে লসাগু করছি ভাই, এই যে y টু দি পাওয়ার m দিয়ে লসাগু, এই জিনিস না বুঝলে কেমনে, এই জিনিস না বুঝলে এখন আর বোঝানো সম্ভব? বলো লসাগু না বুঝলে, হ্যাঁ এটা কিছু হইলো? এই যে দেখো এটা খুবই ইজি ম্যাথ, 2 বার অন্তরীকরণ করে নর্মাল ওয়েতে গত ক্লাসে যেইভাবে করাইছি ম্যাথগুলো এইভাবে করলেই মিলে যাবে। আচ্ছা একজন বলতেছে করে দেন, ব্যাপার কি? ক্লাসের মধ্যে যদি সবাই বলে করে দেন তাহলে তো না করে দিলে হয় না। আচ্ছা দেখো প্রশ্নটা তোলো, দেখো অন্তরীকরণ করতে হবে কয়বার? 2 বার। এই যে দেখো এখানে আমি যদি এটা একটু সাজিয়ে লিখি, কি আছে? x স্কয়ার y2 প্লাস xy1 প্লাস n স্কয়ার y, এটা সমান 0। তো দেখো আগে একবার অন্তরীকরণ করো, cos ইনভার্স, এটাকে মনে মনে ধরো x, সূত্র কি? cos ইনভার্স x এর অন্তরজ সূত্র হচ্ছে -1 ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, x এর জায়গায় বসবে y ডিভাইড বাই b, মানে y স্কয়ার বাই b স্কয়ার। কিন্তু y বাই b তো x নয়, y বাই b কে অন্তরীকরণ করলে 1 বাই b ধ্রুবক সামনে চলে আসবে, আর x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে y1 ইকুয়ালস টু এখানে পাওয়ার n সামনে চলে আসবে, পাওয়ার n সামনে চলে আসবে, লন x বাই n কে মনে মনে x ধরো, লনের পরেরটাকে মনে মনে x ধরো, লন x কে অন্তরীকরণ করলে 1 বাই x, 1 বাই x এর জায়গায় বসবে x বাই n। কিন্তু x বাই n তো x নয়, এটাকে অন্তরীকরণ করলে 1 বাই n ধ্রুবক সামনে চলে আসবে, আর x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। বলো এই লাইনটাকে কে লিখতে পারছো? এই লাইনটাকে কে লিখতে পারছো বলো? পাওয়ারটা সামনে চলে আসুক,
এটাকে মনে হয় ধরো এক্স, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, এক্স এর জায়গায় বসবে x/n, কিন্তু x/n তো x নয়, এটাকে অন্তরীকরণ করলে হবে 1/n, 1/n দিয়ে গুণ করে দিতে হবে। এইবার দেখো এখানে কি হয়, এখানে লসাগু করো, দেখো এখানে যদি লসাগু করা যায় রুট ওভারের মধ্যে দেখো নিচে বি স্কয়ার, উপরে হবে বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আচ্ছা দেখো তো বি স্কয়ারকে রুট ওভার রুট করে ফেলো, তাহলে কি হবে, নিচে বি, বি স্কয়ারকে রুট করলে বি, নিচে রুট ওভার অফ, উপরে রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এগুলো কিন্তু মনে মনে এক লাইনে করতে পারা উচিত। তাহলে কি হবে দেখো, এই যে এই বি বি কাটা যাবে, দেখো নিচে বি স্কয়ারকে রুট করে ফেলছে, কারণ কি এই বি আর এই বি কাটা যাবে। আর এখানে দেখো, এখানে খেয়াল করে দেখো, এখানে এই এন কাটা, তাহলে কি থাকতেছে, উপরে এন নিচে এক্স। দেখো এই যে উপরে এন নিচে এক্স। এইবার দেখো এখানে কি থাকে, এখানে উপরে থাকতেছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, ওয়েট, এই যে এখানে এক্স, এক্স গুলা কি বাম পাশে আছে না, এক্স গুলা বাম পাশে গুণাকারে আছে। তাহলে দেখো কি করা যায়, এই যে এক্স দিয়ে আর গুণ করে দেয়, যে উপরে মাইনাস এক্স আর এখানে y1 ইকুয়ালস টু এখানে n, আর এটা দিয়ে আর গুণ রুট ওভার অফ, বলো এটা করতে পারি না? দেখো এখানে তো কোথাও ভগ্নাংশ নাই, যেটা প্রমাণ করতে হবে সেখানে কোথাও ভগ্নাংশ নাই, এবং এক্স গুলা বাম পক্ষে আছে, এই যে এই এক্স, এক্স দিয়ে আর গুণ করে দিলাম, এই যে ওয়াই, এই বি বি কাটা, y1 আর এক্স গুণ হয়ে গেল, সামনে মাইনাস, বুঝতেছো তো? আর নিচে রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ওই পাশে চলে গেল। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এবার খেয়াল করে দেখো, যেটা প্রমাণ করতে হবে এখানে কোথাও রুট ওভার আছে, বলো এই লাইনে আসার পর, এবার বলো কি করতে হবে, এই লাইনে আসার পর কি করব ভাই, যেটা প্রমাণ করতে বলছে কোনো রুট ওভার নাই, উভয়পক্ষকে স্কয়ার করে দিব, তো স্কয়ার করে দিলে তো মাইনাস চলে যাবে, এক্স স্কয়ার y1 স্কয়ার, এটা হয়ে যাবে n স্কয়ার ইন্টু বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এইবার খালি অন্তরীকরণ, এইবার নর্মাল অন্তরীকরণ করলেই ম্যাথ শেষ। দেখো কি করি এবার, ইউ এক্স স্কয়ার ভি y1 স্কয়ারকে অন্তরীকরণ করলে 2y1 y2 প্লাস ভি, ভি মানে y1 স্কয়ার ঠিক থাকলো, এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x ইকুয়ালস টু n স্কয়ার ধ্রুবক সামনে থাকলো, বি স্কয়ারকে একবার লিখে ফেলি, বি স্কয়ারকে অন্তরীকরণ করলে 0, আর মাইনাস ওয়াই কে অন্তরীকরণ করলে মাইনাসের সামনে চলে আসবে, মাইনাস এন স্কয়ার, এটাকে বি স্কয়ারকে অন্তরীকরণ করলে 0, আর মাইনাস ওয়াই স্কয়ারকে অন্তরীকরণ করলে মাইনাস 2y y1। দেখো মাইনাস 2y y1। এইবার দেখো কত দিয়ে ভাগ করলে মিলে যাবে বলো তো, এটাকে বাম পাশে নিয়ে এসে পড়ো, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে এসে বলে প্লাস হয়ে যাবে, দেখো সবকিছু তো বাম পাশে আছে, যেইটা প্রমাণ করতে বলছে সবকিছু আছে বাম পাশে, ডান পাশে আছে 0, বলো কত দিয়ে ভাগ করবো উভয় পক্ষকে, উভয় পক্ষকে কত দিয়ে ভাগ করলে মিলে যাবে, দেখো মিলে গেছে কিন্তু অলরেডি, যে এখানে থাকবে x স্কয়ার y2, আমার এখানে আছে x স্কয়ার 2y1 y2, তাই 2y1 দিয়ে ভাগ, শেষ। সবগুলো দেখো একই প্যাটার্নে, 2y1 দিয়ে ভাগ, লিখো উভয় পক্ষকে 2y1 দিয়ে ভাগ করে পাই। বলো এই ম্যাথটাকে আসলে করে দেওয়া দরকার ছিল, তোমরা যে আবদার করলা করে দেন, বলো এখানে থাকবে xy1 আর এখানে 2y1 দিয়ে ভাগ করলে n স্কয়ার হয়, তোমরাই বলো এই ম্যাথটাকে নিজে নিজে ট্রাই করলে পারতা না? যারা আগের ক্লাসটা করছো তোমরা বলো, আজকে ক্লাসে যদি এমন কেউ থেকে থাকো যারা গত ক্লাসটা করো নাই, তাহলে তো তোমরা বুঝতে পারবা না, বাট যারা গত ক্লাসটা করছো তোমার কাছে কি এইটা বোঝা কোনো ব্যাপার, বলো এটাকে আসলে করে দেওয়ার কোনো দরকার ছিল? লাস্টের লাইনে লিখে দিবা, প্রশ্নে যেহেতু এইভাবে আছে, লাস্টের লাইনে তোমরা y2 এর জায়গায় লিখবা d স্কয়ার dx স্কয়ার y, y1 এর জায়গায় লিখবা d dx অফ y। এই বলো ওকে, আশা করি বুঝতে পেরেছো, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো, নাকি পারো নাই? বলো বোঝা গেছে, বোঝা গেছে। এবার দেখো এই যে এই ম্যাথটা খুবই সুন্দর, বুয়েটে আসে ম্যাথ, প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। দেখো আজকে ক্লাসে কিন্তু খুবই সুন্দর সুন্দর ম্যাথ করাইতেছি, একদম বুয়েটে আসা চমৎকার চমৎকার ম্যাথ। বলো প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। হ্যাঁ ভেরি গুড রায়হান চৌধুরী, ফুয়াদ ভেরি গুড, পারলে তো খুবই ভালো, যারা যারা পারছো খুবই ভালো, ভেরি গুড,
খুবই ভালো, খুবই ভালো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, গুড গুড গুড। আর যারা পারো নাই তোমরাও পারবা, কোনো চিন্তা নাই, আস্তে আস্তে পারবা। হ্যাঁ, ওকে ফাইন। দেখো আগে দেখো যেটা প্রমাণ করতে বলছি একটু সুন্দর আকারে লিখে নেও, এটা মনে মনে তুমি মনে মনে নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য একটু লিখে নেও, না লিখলেও চলবে, এটা মনে মনে। এক্স স্কোয়ার ওয়াই টু, এটা এক্স ওয়াই ওয়ান প্লাস এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/4 ইন্টু ওয়াই সমান 0, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো, ভগ্নাংশ রেখে কাজ শুরু করবা। তোমার যদি মনে হয় ভাইয়া আমরা সাইন এক্স কে ধরবো ইউ, রুট এক্স কে ধরবো ভি, ইউ বাই ভি, তার আগে তোমরা আগে আমাকে বলো আমরা কি ভাগের সূত্র বসাইতে আমাদের সহজ লাগে নাকি গুণের সূত্র? আমাদের তো অলওয়েজ গুণের সূত্র বসাইতেই ভালো লাগে। তুমি যদি চাও যে ভাগেরটা দিয়েই করবা কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা, বাট ধরো নর্মালি আমরা এটাকে আর গুণন করে গুণের সূত্র বসাই, গুণের সূত্র বসাই। হ্যাঁ দেখো, ইউ ভি, ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, রুট এক্স কে অন্তর্গণ করলে 1/2 রুট এক্স, ইউ ডিডি এক্স অফ ভি, রুট এক্স ঠিক থাকলো, ওয়াই কে অন্তর্গণ করলে y1 প্লাস ভি, y1 ঠিক থাকলো, সরি ওয়াই ঠিক থাকলো, এটা তো y1 না ওয়াই, ওয়াই ঠিক থাকলো, রুট এক্স কে অন্তর্গণ করলে 1/2 রুট এক্স, সাইন এক্স কে অন্তর্গণ করলে কস এক্স। এইবার কি করা উচিত বলো তো? দেখো এখানে এক্স আছে, রুট এক্স আছে, বলো এখানে কি কোথাও রুট এক্স আছে? নাই তো। এখন আমাকে বলো তো রুট এক্স কে কি দিয়ে গুণ করলে এক্স হবে? স্কোয়ার করে দিও না, আগেই পুরোটাকে স্কোয়ার করে দিও না, তাহলে তো এই পাশেও স্কোয়ার হয়ে যাবে। দেখো একটা জিনিস দেখো ভাই, রুট এক্স কে রুট এক্স দিয়ে গুণ করে দিলেই তো এক্স চলে আসবে, তাই না? দেখো প্রশ্নেও কিন্তু রুট এক্স আছে, তো এই রুট এক্স এর ভ্যালুটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, আগে স্কোয়ার করে দিও না এখানে। তুমি একটা জিনিস দেখো, তুমি যদি এখানে সব স্কোয়ার করে দাও, এটা স্কোয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে কস স্কোয়ার, তো এখানে তো কোথাও কস স্কোয়ারের মান দেওয়া নাই, কিন্তু সাইন এক্স এর মান দেওয়া আছে বা রুট এক্স এর মান দেওয়া আছে, তো এখানে বর্গ না করে তুমি রুট এক্স দিয়ে গুণ করে দাও। দেখো কি করি, দেখো উভয় পক্ষকে রুট এক্স দিয়ে গুণ, তাহলে রুট এক্স দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে এক্স ওয়াই ওয়ান, এখানে রুট এক্স দিয়ে গুণ করলে, এখানে রুট এক্স দিয়ে গুণ করলে রুট এক্স কাটা y/2, এখানে রুট এক্স কস এক্স। দেখো আমাদের এখানে কোথাও রুট এক্স নাই, নর্মাল এক্স আছে, তাইলে রুট এক্স দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলাম। এবার আবার দেখো, আবার খেয়াল করে দেখো, আমাদের তো আরেকবার অন্তর্গণ করতে হবে, তাই না? অন্তর্গণ করতে হবে কয়বার? দুইবার। দেখো দুইবার, তাহলে আরেকবার অন্তর্গণ করি। দেখো আরেকবার অন্তর্গণ করলে কি হয়, এক্স ওয়াই ওয়ান কে অন্তর্গণ করলে y2, ইউ ডিড এক্স অফ ভি প্লাস ভি, ভি ডিড এক্স অফ ইউ, y1 কে ঠিক রেখে এক্স কে অন্তর্গণ করলে 1 প্লাস এখানে 1/2 ধ্রুবক সামনে চলে আসবে, y কে অন্তর্গণ করলে y1, আর এখানে ইউ ভি, রুট এক্স কে ধরো ইউ, কজ এক্স কে ধরো ভি, তাহলে ইউ ডিড এক্স অফ ভি, সাইন এক্স কে অন্তর্গণ করলে মাইনাস, সরি কজ এক্স কে অন্তর্গণ করলে মাইনাস সাইন এক্স প্লাস ভি মানে কজ এক্স ডিডি এক্স অফ ইউ, রুট এক্স কে অন্তর্গণ করলে 1/2 রুট এক্স। আচ্ছা এইবার তোমরা আমাকে বলো আমাদের কি অন্তরীকরণের কাজ বাকি আছে নাকি শেষ? অন্তরীকরণ করতে হবে দুইবার। দেখো অন্তরীকরণ করতে হবে কয়বার? দুইবার। আমরা কি দুইবার করে ফেলছি না? বলো এইবার খালি মেকআপ করে মিলাইতে হবে। আমাদের দুইবার অন্তরীকরণ করা শেষ, এখন আমরা মেকআপ করে খালি উত্তরটা মিলাবো। কিভাবে মিলাবো দেখো, বলো যেইটা, আচ্ছা ওয়েট দেখো আগে এই দুটো যোগ করো। বলো এই y1 আর 1/2 y1 যোগ করলে কি হয় বলো? এখানে y1, এখানে 1/2 y1, x y2 প্লাস এটা হয়ে যাবে 3/2 y1। দেখো যেটা প্রমাণ করতে বলছে সেখানে x আছে, y1 আছে, y2 আছে, y আছে, বলো কোথাও sin x আর cos x আছে? যেইটা প্রমাণ করতে বলছে সেখানে কোথাও sin x cos x আছে? নাই। তাইলে sin x এবং cos x এর মান বসাইতে হবে। দেখো ওয়েট, এই যে sin x, দেখো sin x এর মান বসাও। কোত্থেকে বসাবা? এই যে বসাও, বসাও। sin x এর মান মাইনাস রুট এক্স ইন্টু sin x এর মান রুট এক্স ওয়াই। একবারে গুণ করলে কি হয় বলো? দুইটা রুট এক্স গুণ করলে হয়ে যাবে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই। এটা কে কে বুঝছো বলো? মাইনাস এক্স ওয়াই প্লাস এই যে দেখো কি করলাম, sin x এর মান এই যে দেখো রুট এক্স ইন্টু ওয়াই,
এখানে বসাও রুট এক্স এবং রুট এক্স গুণ করলে নর্মাল এক্স এবং ওয়াই মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে। এইবার দেখো এই যে কজ এক্স এর মান বসাইতে হবে, কারণ যেইটা প্রমাণ করতে বলছে ওখানে কোথাও দেখো কজ এক্সও নাই, তাহলে কজ এক্স এর মান বসাবো। কজ এক্স এর মান কত দেখো, এই যে কজ এক্স এর মান, এই যে দেখো এই যে কজ এক্স এর মান বসাও, এই যে কজ এক্স এর মান ভাই, এই যে দেখো এই যে কজ এক্স এর মান বসাই দাও। দেখো রুট এক্স ওয়াই ওয়ান প্লাস উপরে ওয়াই নিচে টু রুট এক্স, তার সাথে গুণ আকারে আছে 1/2 রুট এক্স। বলো কথা বুঝতেছো নাকি খুঁজতেছো? দেখো কি করতেছি বলো। যেটা ভাই সবকিছু কিন্তু ম্যাথ দেখে দেখে ডিসিশন নিতে হবে, আগে দেখে মুখস্থ করে যাওয়ার মনে রাখার কিছু নাই। যেটা প্রমাণ করতে বলছে ওখানে সাইন এক্স থাকা যাবে না, কজ এক্স থাকা যাবে না, মান বসাইছি। এবার গুণ করো তো, এই দেখো এটার সাথে এটা গুণ করো, একবারই তো করে ফেলা যায়। এটা শোনো, এই কাজটা কি মনে মনে করতে পারা যায় না? চিন্তা করে দেখো, এই যে কজ এক্স এর মান হচ্ছে এইটা, এটার সাথে গুণ আকারে আছে 1/2 রুট এক্স। শুধু শুধু একটা লাইন বাড়ানোর দরকার কি? বাড়ানোর দরকার কি ভাই? ডিরেক্ট তুমি এটাকে মনে মনে 1/2 রুট এক্স দিয়ে গুণ করে দাও। আমি একবার লিখে ফেলছি, দেখো একবার লিখে ফেলতেছি। এই যে কজ এক্স এর মান এটার সাথে গুণ আকারে আছে 1/2 রুট এক্স, তাহলে এখানে রুট এক্স কাটা থাকবে y1/2। এই যে দেখো এই যে রুট এক্স কাটা, এখানে y1 নিচে 2, তাহলে y1/2, তারপরে মাঝখানে প্লাস দেখো এখানে আছে 1/2 রুট এক্স, এখানে 1/2 রুট এক্স ওয়াই, তাহলে 1/2 রুট এক্স আর এখানে 1/2 রুট এক্স। দেখো দুইটা গুণ করলে কি হয়ে যাবে? 2 দুগুণে 4, এটা কিন্তু কাটাকাটি যাবে না, দুইটা কিন্তু ভাগ আকারে আছে, তাহলে 2 দুগুণে 4, নিচে রুট এক্স গুণ করলে এক্স, উপরে ওয়াই। বলো তো এই লাইনটা কে কে লিখতে পারছো? উপরে ওয়াই নিচে 4x। ম্যাথ কিন্তু শেষ ছোট্ট বন্ধুরা, এই ম্যাথে অন্তরীকরণের কাজ কিন্তু এই লাইনেই শেষ। অন্তরীকরণের কাজ এই লাইনে কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মেকআপ করে মিলায়ে দিতে হবে। এইবার দেখো যেইটা প্রমাণ করতে বলছে সেখানে আছে এক্স স্কয়ার আর এখানে আছে এক্স। বলো এক্স কে কত দিয়ে গুণ করলে এক্স স্কয়ার হবে? দেখো উভয় পক্ষকে কত দিয়ে গুণ করব বলো ছোট্ট বন্ধুরা। দেখো আছে এক্স, আমার এখানে দরকার হচ্ছে এক্স স্কয়ার, উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করে দাও, উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করে দাও। দেখো এক্স স্কয়ার y2 প্লাস, এই একটু ওয়েট দাঁড়াও, কাটাকাটিটা করে নেই, এই একটু ওয়েট কাটাকাটি করে নেই। দেখো এই বলো একটু দাঁড়াও। এই যে এখানে 3/2 y1, এখানে 1/2 y1, কাটাকাটি করে ফেলো। দাঁড়াও এক্স দিয়ে গুণ করার আগে কাটাকাটি করে নিই। এই যে দেখো এখানে 3/2 y1, এখানে 1/2 y1, মানে y1/2, তাহলে কাটাকাটি করে নিই আগে। দাঁড়াও এক্স y2, তাহলে এখানে 3/2, এখানে 1/2, কাটাকাটি করলে এখানে শুধু y1 থাকবে, শুধু y1, আর এখানে মাইনাস এক্স ওয়াই। সবকিছুকে বাম পাশে নিয়ে এসে পড়ি, দেখো সবকিছু বাম পাশে আছে, ডান পাশে কিছু নাই, তাহলে এখানে এক্স দিয়ে গুণ করে দিলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এক্স স্কয়ার ওয়াই, আর এটা হয়ে যাবে এক্স দিয়ে গুণ করে দিলে প্লাসটা মাইনাস, এক্স দিয়ে গুণ করে দিলে এক্স কাটা y/4 মাইনাস y/4। এই মিলে গেছে না? এখন খালি এক্স দিয়ে গুণ করবে, এই এক্স দিয়ে তো গুণ করে নাই এখনো। আচ্ছা এখানে গুণ করে ফেলি, দেখো একবারে এক্স দিয়ে গুণ করে ফেলি। দেখো এই যে এক লাইনেই দুই কাজ করে ফেলছি, দেখো এক লাইনেই দুই কাজ। এইটা আর এইটা কাটাকুটি করলে শুধু y1 থাকে, এবং উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করলে এটা এক্স স্কয়ার, এখানে y এর সামনে চলে আসবে এক্স, এটা মাইনাসটা বাম পাশে এসে প্লাস হয়ে যাবে, এক্স এর জায়গায় হয়ে যাবে এক্স স্কয়ার, এটা প্লাসটা বাম পাশে এসে মাইনাস হয়ে যাবে, এবং এক্স দিয়ে গুণ করলে এক্স কাটা। এবার বলো তো মিলছে কিনা, বলো মিলছে কিনা? এক্স স্কয়ার y2 প্লাস এক্স y1, এক্স স্কয়ার y2 প্লাস এক্স y1 প্লাস y কমন, হ্যাঁ মিলে গেছে। এই যে y কমন নিলে এখানে এক্স স্কয়ার মাইনাস এখানে 1/4। বলো কে কে বুঝছো? খুবই ইজি ম্যাথ না? বলো এই ম্যাথটা কি কঠিন, ইজি, মিডিয়াম নাকি হার্ড? বলো, পারা উচিত না ভাই? কারো যদি মনে হয়, শোনো, তোমার যদি মনে হয় যে আমি এখানে ভাগ আকারে সূত্র বসাই দিব, যে এটা ইউ এটা ভি, লাস্টে গিয়ে একই উত্তর আসবে, কোনো সমস্যা নাই। দেখো ভাইয়া ছোট্ট বন্ধুরা একটু দেখো আমি কি করছি। এই লাইনটাতে কি করছি, এই যে এই লাইনটাতে দেখো সাইন এক্স এর মান বসাইছি, কারণ যেইটা প্রমাণ করতে বলছে ওখানে কোথাও সাইন এক্স রাখা যাবে না। এই যে সাইন এক্স এর মান এখান থেকে আইনা বসাই দিছি। কজ এক্স এর মান বসাইছি, এখান থেকে কজ এক্স এর মান বসাই দিছি।
তারপর দেখতে পাচ্ছি এই যে দেখো এখানে 3/2y1, এখানে 1/2y1, কাটাকাটি গেলে এখানে শুধু একটা y1 থাকবে। এবং যেটা প্রমাণ করতে বলছে সেখানে y2 এর সামনে x স্কয়ার আছে, আর এখানে আছে শুধু x, তাহলে পুরোটাকে x দিয়ে গুণ করে দাও। তো x দিয়ে গুণ করে দিলে এটা x স্কয়ার হয়ে যাবে, এটার সামনে একটা x চলে আসবে, এটার সামনে একটা x স্কয়ার হয়ে যাবে, মাইনাসটা বাম পাশে আসলে প্লাস হয়ে যাবে, আর এটার x কাটা চলে যাবে, প্লাসটা বাম পাশে আসে মাইনাস হয়ে যাবে। তারপর এখান থেকে y, এই যে y কমন নিলেই ম্যাথ শেষ, y কমন নিলেই ম্যাথ সুন্দর মতো মিলে গেছে। তো তোমরা পরীক্ষা হলে যখন লিখবা লাস্টের লাইনে যে আবার যেভাবে আসে এটা লিখে দিবা। বলো কে কে বুঝছো? আর এটা তো লেখার দরকার নেই, এটা তো তুমি মনে মনে, তোমরা কি বুঝতেছো নাকি খুঁজতেছো? বলো 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 বলো, পারবা? এটা নিজেরা ট্রাই করবা, আমি উত্তর লিখে দেব না ক্লাসের স্লাইডে, সব তো করে দেওয়া যাবে না, নিজেরা কিছু করে মিলাবা, নিজেরা কিছু করে মিলাবা। আচ্ছা এখন একটা জিনিস শোনো, ধরো এই ম্যাথগুলা করে তুমি মিলাইতে পারতেছো না এইভাবে, একটু ওয়েট, শোনো এই ম্যাথটা ধরো বুয়েট ভর্তি পরীক্ষা আসছে, উত্তর কি আগে থেকে দেওয়া না? উত্তর তো আগে থেকে দেওয়া, ধরো তুমি মিলাইতে পারতেছো না এইভাবে, তখন কি করবা? লেফট হ্যান্ড সাইডে মান বসাই দিবা। আগের ক্লাসেও বলছিলাম, কার কার মনে আছে? সুরি বুদ্ধি না, আসলে এটাও ভালো বুদ্ধি, খারাপ বুদ্ধি না। ধরো তুমি লেফট হ্যান্ড সাইড লিখে, লেফট হ্যান্ড সাইড এটা y2, লেফট হ্যান্ড সাইড লিখে আগে ধরো এখান থেকে একবার অন্তর্গণ করে y1 বের করবা, আরেকবার অন্তর্গণ করে y2 বের করবা। তারপর ধরো লেফট হ্যান্ড সাইড লিখে এখানে y2 এর মান বসাই দিলা, এখানে y1 এর মান বসাই দিলা, তারপর 2 লাইন ক্যালকুলেশন করে লাস্টে 0 লিখে দিবা, 2 লাইন ক্যালকুলেশন করে লাস্টে 0 লিখে দিবা। এই কথা বুঝছো? ওকে, এখন ধরো এই ম্যাথটাও, এটাও নরমালি মিলানো যাবে। শোনো এই যে আমি যেভাবে মিলাই দিলাম, তুমি যদি খালি প্রশ্নে দেখো যেটা প্রমাণ করতে বলছে সেখানে কি কি আছে, তুমি নিজেই মিলাইতে পারবা। বাট যদি ইনকেস এরকম হয় যে ভাই দেখে মনে হচ্ছে মিলাইতে পারতেছি না, তাহলে তুমি কি করবা? দেখো এই তোমরা এটা নরমাল নিয়মেই করবা, ডিরেক্ট মিলে যাবে। এটা কিন্তু এই যে আগের ম্যাথটার মতো x দিয়ে গুণ করে বা যেটা আছে ডিরেক্ট মিলানো যাবে। বাট তোমার কাছে যদি কঠিন লাগে তুমি কি করবে? দেখো এখানে আছে y1, এখানে y2, দেখো সুরি বুদ্ধি শিখাই, তুমি আগে একবার অন্তরণ করে y1 বের করবা, যত বড়ই আসুক, এটাকে তোমরা ইউ, এটাকে ইউ, এটাকে ভি, হয়তো একটু বড় হবে, হোক সমস্যা নেই। আরেকবার অন্তরণ করে y2 বের করবা, y1 এবং y2 বের করার পর তুমি লিখবা লেফট হ্যান্ড সাইডে ধরো y2 এর মান বসাই দিবা, y1 এর মান বসাই দিবা, মান বসানোর পর কিছু কমন টমন নিবা, একটু ক্যালকুলেশন করবা, লাস্টে 0 লিখে দিবা। বুঝছো? এটা হচ্ছে যখন তোমার মনে হবে যে এই ম্যাথটা তুমি নরমাল নিয়মে করে মিলাইতে পারবা না, তখন এই কাজ। কারণ কি এভাবে করলে তুমি নাম্বার পাবা কি জন্য? এটা তো অন্তরীকরণ অধ্যায়, তো অন্তরীকরণে তোমার নাম্বারটা ডিপেন্ড করবে যে তুমি ঠিক মতো অন্তরীকরণ করতে পারো কিনা। তুমি যদি ঠিক মতো y1 বের করতে পারো এবং y2 বের করতে পারো, তাহলে তুমি অলরেডি 10-এ 5 পেয়ে গেছো, 10-এ 5। তারপরে এখানে এই সুরি বুদ্ধি বসে যদি লাস্টে 2 লাইন ক্যালকুলেশন করে দেখাই দিতে পারো, তাহলে 10-এ 10 দিয়ে দিবে। বাট আমরা এখন শিক্ষার্থী, আমরা তো এখন পরীক্ষার্থী না, ওইগুলা পরীক্ষার আগের বুদ্ধি। এখন তুমি শিখবা, এখন তুমি শিখতেছো, এই যে শিখতেছো একদম পুরাটা একুরেটলি মিলাই যাবা। বাট পরীক্ষার আগে ওইভাবে তুমি অ্যাপ্লাই করে দিতে পারো। যেমন এই ম্যাথটা দেখো বোর্ডে অনেকবার আসা ম্যাথ, এই ম্যাথটা কিন্তু হাউস ওয়াইফ ছিল, কে কে করছো বলো? এই ম্যাথটা তুমি যদি নরমালি অন্তরীণ করে মিলাইতে চাও একটু কঠিন হয়ে যাবে, তার সাথে সহজ বুদ্ধি কি জানো? এই যে এই ম্যাথটা, ওটা কিন্তু একদম অনেকবার বোর্ডে আসে। ধরো তুমি একবার y1 বের করবা, নরমাল নিয়মে করে মিলাইতে গেলে একটু টাফ হয়ে যাবে, তার চাইতে ধরো y1 y2 বাইর করলা, বাইর করে লেফট হ্যান্ড সাইডে বসায় দিবা। এগুলো নিজেরা করবা, এগুলো বোর্ডে আসা ম্যাথ, এগুলো আগের ক্লাসে হাউস ওয়াইফ দেওয়া হয়েছে। ধরো এটা কি 2x স্কয়ার y2, লেফট হ্যান্ড সাইডটা কি -x y1। তুমি এখানে y1 এবং y2 এর মান বসাবা, y1 এবং y2 এর মান বসানোর পরে ক্যালকুলেশন করে দেখবা আসলে 2y চলে আসবে। শোনো তোমার কিন্তু এখানে সুরি বুদ্ধি করার দরকার নাই, ক্যালকুলেশন করবা, নরমাল নিয়মে তুমি ক্যালকুলেশন করবা, দেখবা আসলে 2y আসছে। আর বোর্ড পরীক্ষা কিন্তু এই সুরি বুদ্ধি করলে হবে না যে 2 লাইন লিখে আন্দাজি 2y বসাই দিলাম, ক্যালকুলেশন করে দেখাইতে হবে, এবং এটা তুমি পারবা। এই আজকে 17 নম্বর ক্লাসে আসছে, এটা তুমি নিজেই করতে পারবা। এগুলো আগের ক্লাসে আমি হাউস ওয়াইফ দিয়ে ফেলছি। বলো বলো পারবা না? একজন বলছে কি, একজন বলছে 7 থেকে 8 নাম্বার লাইনটা বুঝি নাই,
দেখি তো, 1 2 3 4 5 6 7। আচ্ছা এখান থেকে এইটা, ভাই এখান থেকে এইটা কিচ্ছু না, খালি ওয়াই কমন নিছি এখানে, এই যে এখানে ওয়াই কমন নিছি। আর এখান থেকে এখানে কি করছি, এই যে এইটা আর এইটা কাটাকাটি করলে এখানে একটা ওয়াই ওয়ান থাকবে, আর উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করে দিছি। যেহেতু আমার এখানে এক্স স্কোয়ার দরকার, এক্স দিয়ে গুণ করে দিছি, আর সব কিছুকে বাম পাশে নিয়ে আসছি। এটাকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, মাইনাসটা বাম পাশে আসলে প্লাস হয়ে যাবে। এটাকে এক্স দিয়ে গুণ করলে এক্স এক্স কাটা, এটা ডান পাশ থেকে বাম পাশে আসলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, গুড। এইবার পর্যায়বৃত্তিক অন্তরজের লাস্ট মেথ। তারপরে আরেকটা পর্যায়বৃত্তিক অন্তরজের টাইপ আছে, সেটাকে বলে এনতম অন্তরজ নির্ণয়, বাট এটাই লাস্ট মেথ পর্যায়ক্রমিক অন্তরজের মেইন টাইপগুলোর মধ্যে। দেখো প্রশ্নটা, দেখো প্রশ্নটা তোলো। y ইকুয়ালস টু এফ অফ এক্স, এক্স ইকুয়ালস টু 1/z, এটা খুবই সুন্দর একটা ম্যাথ। এই যে দেখো প্রমাণ করতে বলছে এটা। তোমাদের কি মনে আছে পরামিতিক ফাংশনের যে অন্তরজ বাইর করা শিখছিলাম? পরামিতিক ফাংশনের অন্তরজ, আগে প্রশ্নটা তোলো। এবং তোমাদের মনে আছে কিনা এরকম ধরো ডি ডি এক্স অফ ওয়াই, এটাকে কি এইভাবে লেখা যায় না? ধরো ডি ওয়াই বাই ডি থিটা ডি এক্স বাই ডি থিটা লেখা যায় না? অথবা এইভাবে না লিখে তো এইভাবে লেখা যায়। ধরো যে ডি ওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডি এক্স লেখা যায় না? এই দেখো ডি থিটা তো কাটাকাটি যাবে। এই কনসেপ্টটা ইউজ করলে এই ম্যাথটা শেষ। খুবই সহজ একটা ম্যাথ। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। কেউ যদি আজকে ক্লাসে এমন থেকে থাকে যে 16 নাম্বার ক্লাস করে নাই, সে কিন্তু আজকে ক্লাসে কিচ্ছু বুঝবে না। তার কাছে মনে হবে যে এগুলা কি ভাষা বলতেছে, আমি কিচ্ছু বুঝতেছি না, আগের ক্লাস করা থাকা লাগবে। আজকে ক্লাসটা আগের ক্লাসের ফলো আপ ক্লাস। আচ্ছা এখন দেখো, আগে বাম পক্ষটা দেখো, ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার এফ, এটা সমান রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে কিছু একটা। আচ্ছা ওয়েট, এফ এর মান দেখো ওয়াই সমান এফ অফ এক্স দেওয়া আছে, ওয়াই সমান এফ অফ এক্স। তাহলে এই যে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার এফ, এই এফ মানে কিন্তু এফ অফ এক্স, এফ মানে কিন্তু এফ অফ এক্স। এটাকে কি এফ জায়গায় ও এফ অফ এক্স এর জায়গায় ওয়াই লিখতে পারি না? বলো এটাকে কি এইভাবে লেখা যায়? লেখা যায় কিনা বলো, লেখা যায় কিনা বলো? লেখা যায়, একই তো কথা। তুমি এইভাবে লিখো, এইভাবে লিখো। দেখো এফ অফ এক্স, এই যে এফ, এখানে এফ মানে এফ অফ এক্স, তো এফ অফ এক্স এর মানটাই তো ওয়াই, তুমি এইভাবে লিখতে পারো। তো আগে দেখো আমি এখান থেকে কি করব, এই যে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার এফ, এটা বাইর করার জন্য এটা মানে কি, এই যে ফাংশনটা আছে এফ, যে ফাংশনটা বা ওয়াই ধরো, যেটাই ধরো না কেন, এটাকে এক্স হিসাবে কয়বার অন্তরীণ করতে হবে? এটাকে এক্স হিসাবে কয়বার অন্তরীণ করতে হবে? 2 বার, তাই তো? তো আগে একবার করি, একবারই তো, প্রথমেই তো আর 2 বার করে ফেলা যাবে না, প্রথমে আগে একবার করি। দেখো কি করি, ওয়েট, ধরো আগে একবার ডি ডি এক্স অফ এফ বা ডি ডি এক্স অফ ওয়াই, যেটাই লিখো না কেন কোনো সমস্যা নাই, ডি ডি এক্স অফ এফ। এখন খেয়াল করে দেখো, এফ অফ এক্স সমান হচ্ছে ওয়াই, এফ অফ এক্স সমান কি? ওয়াই। আচ্ছা ভালো কথা, এখানে দেখো আমার যেটা প্রমাণ করতে হবে, রাইট হ্যান্ড সাইডে নিচে কি আনতে হবে? নিচে কি আনতে হবে? দেখো জেড, জেড আনতে হবে না? আগে একটা জিনিস দেখো, শোনো, প্রত্যেকটা কাজ কেন করতেছি আগে এই জিনিসটা বুঝবা, তাইলে তুমি পরীক্ষা মিলাইতে পারবা। দেখো এই যে অন্য আরেকটা সাপেক্ষে এখানে অন্তরজ আছে না, দেখো একটু শোনো, একটু শোনো। বাম পাশে এক্স এর সাপেক্ষে অন্তরজ, ডান পাশে কার সাপেক্ষে বলো? তোমরা বলো, আগে চিন্তা করো। বাম পাশে আছে এক্স এর সাপেক্ষে অন্তরজ, ডান পাশে কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে। এখন দেখো আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি কিনা আগে তোমরা বলবা। এবং কেন লিখছি, এইটা কেন লিখছি কয়জন বুঝছো বলো? তোমার তো মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাই এটাকে কেন আপনি এইভাবে লিখলেন, কারণ কি? কারণ আমার নিচে ডিজেড লাগবে, বলো উত্তর মিলাইতে। এই যে ভেরি গুড, ফুয়াদ বুঝছে যে ভাই আমার লাস্টে দেখো এই যে ডিজেড, এখানে 2 বার হবে ডিজেড স্কোয়ার, আগে একবার করি, 2 বার তো পরে এমনি আসবে ডিজেড। তাহলে এই দেখো আমি এখানে ডিজেড দিয়ে ভাগ করে এখানে গুণ করে এই দুটো তো কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে এই যে দেখো উপরে ডিএফ নিচে ডিএক্স থাকবে। এখন দেখো ওয়েট, এইবার খেয়াল করে দেখো, এখান থেকে ডিএফ বাই ডিজেড, ডিএফ বাই ডিজেড, এটা ঠিক থাকুক, কারণ এটা আমার দরকার।
এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যেটা প্রমাণ করতে হবে সেখানে কি নিচে ডিএক্স রাখা যাবে? বলো। দেখো এটা আমি রেখে দিছি, কিন্তু এটা যেভাবে আছে এইভাবে রেখে দিছি, কারণ এটা আমার দরকার আছে। কিন্তু যেটা মিলাইতে হবে সেখানে কিন্তু নিচে কোথাও ডিএক্স নাই, তাহলে এটার মান বসাই দিই। এটার মান বসাই, মান কেমন বসাবো দেখো, ডিডিএক্স, এই জেড এর মান কত? জেড এর মান কত? 1/x না? দেখো এই যে দেখো, এই যে মনে মনে এটা লেখা লাগবে না, এতে জেড কত? 1/x। এই দেখো জেড কত? 1/x। জেড কত? তারা এখানে লিখে ফেলি, জেড কত? 1/x। তাহলে 1/x কে অন্তরীকরণ করলে কত? -1/x স্কয়ার না? বলো, x এর সাপেক্ষে 1/x কে অন্তরীকরণ করলে -1/x স্কয়ার, তাই তো? ওকে ফাইন। এবার তোমরা আরেকটা জিনিস বলো তো, যেটা প্রমাণ করতে বলছে এখানে কোথাও x আছে? যেটা প্রমাণ করতে বলছে এখানে কোথাও x আছে? নাই, z আছে। z কি আছে? z। তাহলে এখানে z এর মান বসাতে দেখো, এখান থেকে কি লিখতে পারি? x = 1/z না? x = 1/z। এই বুঝতেছো কি করতেছি? এগুলো মনে মনে করার জিনিস। x এর মান 1/z, তাহলে x থেকে 1/z বসালে উল্টে যাবে, এটা হয়ে যাবে মাইনাস। দেখো একটু কে বুঝছো, x এর জায়গায় তুমি 1/z বসাও, তাহলে এটা হয়ে যাবে -z²। এটাকে সামনে লিখি, দাঁড়াও সুন্দর করে লিখি, এই যে সুন্দর করে লিখি, -z²। একবার, এই যে দেখো একবার অন্তরীকরণ করা শেষ। এটা যারা বুঝছো তোমাদের ম্যাথ শেষ। একটু বলো যে একবার অন্তরীকরণ করছি, একবার অন্তরীকরণ করাটা তুমি যদি বুঝো দুইবারও পারবা। ভাই একটু শোনো, যেইটা প্রমাণ করতে বলছে এখানে অন্তরীকরণ করতে হবে দুইবার। আমি একবার করছি, আগে বলো এটা কে বুঝছো? এইটা যারা যারা বুঝছো তোমাদের ম্যাথ শেষ। একটু দেখো, ঠান্ডা মাথায় দেখো ভাই, x এর সাপেক্ষে f মানে হচ্ছে y, তুমি এখানে y ও লিখতে পারো চাইলে, কোনো সমস্যা নাই। কিন্তু অন্তরীকরণ করতে হবে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে z এর সাপেক্ষে, রাইট হ্যান্ড সাইডে এটা আছে z এর সাপেক্ষে অন্তরজ। তো আগে আমি দেখো এখানে লিখছি dz, এখানে dz, তারপরে dz-টা নিচে যেভাবে আছে এটা থাকুক, এটা রাইখা দিলাম কারণ এটা আমার লাগবে এখানে। এই দেখো এই যে y, তুমি এখানে f এর জায়গায় y লিখে ফেলো। ওয়েট, দেখো যেইটা প্রমাণ করতে বলছে ওখানে দেখো ওই যে y আছে, তাহলে এখানে f এর জায়গায় তুমি y লিখে ফেলো, f এর জায়গায় y লিখে ফেলো। বাট একদম লাস্টে লিখলে হবে, তোমার কাটাকাটি করার দরকার নাই। যারা লিখে ফেলছো কাটাকাটি করার দরকার নাই, পরে লিখলেও চলবে। আমি তোমাকে একদম এই বারবার f এখানে খারাপ দেখা যায়, আমরা y লিখে লিখে অভ্যস্ত, লিখে ফেললাম। এইবার আরেকবার অন্তরীকরণ করব। দেখো এই যে, সুতরাং ddx of f, এই যে এটা দাঁড়াও আমি এইভাবে লিখি। ওয়েট, এই যে লেফট হ্যান্ড সাইডটা লিখতেছি, দেখো d² dx² f। এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখো ddx of f। বলো এতটুকু লিখতে পারি কিনা? আগে বলো এই পর্যন্ত কে বুঝছো আগে একটু বলো। এই পর্যন্ত যদি তুমি বুঝা থাকো তাইলে ম্যাথ শেষ। এই পর্যন্ত বুঝা থাকলে ম্যাথ শেষ, লিখতে পারি। এইবার এটার মান বসায় দাও। এই দেখো এই যে দেখো, আমরা তো এটা কনভার্ট করে নিয়ে আসছি, এখানে মানটা বসাইতে হবে বলেই তো আমি এটা বাইর করছি। আগে একবার অন্তরীকরণ করছি, তারপরে এই যে দুইবার অন্তরীকরণ করব। মানটা বসাও, দেখো এই যে আমি কপি করে নিয়ে আসি, হ্যাঁ তোমরা মানটা বসাও। এই যে এইবার আরেকটা যে ঝামেলা রয়ে গেল না ভাই, একটু খেয়াল করো তো, এই যে নিচে dx, দেখো এখানে কিন্তু এই যে dx টা ঝামেলা করতেছিল, নিচে dx তো রাখা যাবে না, এই জন্যই তো dz আনছিলাম, এখানে dx এটার মান বের করে বসাই দিছিলাম। এখন সেম একই ঝামেলা আবার আসছে না? বলো তো একটু দেখো, এই যে নিচে dx, এটা কি রাখা যাবে? তুমিই বলো, রাখা যাবে? ভাইয়া এটা ভালো মতো বোঝো, এটা না বুঝলে কিন্তু পরীক্ষায় মিলে আসতে পারবে না। ঝামেলা করতেছে dx, নিচে তো কোথাও dx নাই, দেখো তাহলে কি করবো? দেখো ওয়েট, তাহলে আমি এই যে এখান থেকে লিখি, বাম পক্ষ তো মিলেই গেছে। এইবার দেখো, ধরো একদম সুন্দর করে সহজভাবে বোঝাই,
ধরো ডি অফ এইটা উপরে থাকলো, দাঁড়াও আগে আমি তোমাকে একটু বড় করে লেখাই। এটা দেখো, এই নতুন লাইনটা না লিখলেও চলবে, তুমি খালি দেখো নিচে ডিএক্স, এটা উপরের লাইন আর এই লাইন কিন্তু সেম লাইন। এখন তুমি দেখো তো, ওয়েট, আমার নিচে আনতে হবে ডিজেড। দেখো আমি কিন্তু এই যে উপরে এটাকে পুরোটাকে উপরে লিখছি। এখন আগে যেই কাজটা করি তোমরা দেখো, আমার যেহেতু অন্তরীকরণটা করতে হবে কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে, আমি এখানেও ডিজেড দিয়ে ভাগ করলাম, নিচেও ডিজেড দিয়ে ভাগ করলাম। কোনো সমস্যা আছে বলো? এই পরামিতিক ফাংশনে কিন্তু এরকম ম্যাথ আমরা দেখে আসছি। একটু বোঝো, খালি দেখো ভাই, একটু বোঝো, যেটা ডান পাশে আনতে হবে এটা খালি কি আনতে হবে এটা বুঝতে পারলি ম্যাথ শেষ। নিচে ডিজেড, এখানেও ডিজেড দিয়ে ভাগ, এখানেও ডিজেড দিয়ে ভাগ। এখন দেখো এটার মান কি আমরা জানি না, দেখো তো, একটু খালি বোঝো। আমার কিন্তু ঝামেলা করতেছে ডিএক্স, এই ডিএক্স কে সরাইতে হবে। এখন দেখো, এই যে দেখো এখানে এটা কি ছিল মনে আছে? এটা কি ছিল? জেড না? একটু দেখো, তোমাদের কি মনে আছে? এই যে এটা কিন্তু ছিল ডিজেড, তারপরে এখানে মান বসাইছিলাম। দেখো এই যে মান বসানোর পরে এটা আসছিল। এখন দেখো ডিজেড বাই ডিএক্স, এটার মান যদি মাইনাস জেড স্কোয়ার আসে থাকে, তাহলে ডিএক্স বাই ডিজেড উল্টাটা কি হবে? এটার মান কত বলো? এটার মান কত হবে একটু চিন্তা করো ভাইয়া। দেখো এই যে এটার মান ডিজেড বাই ডিএক্স, এটার মান আসছিল মাইনাস জেড স্কোয়ার। এই যে দেখো মাইনাস জেড স্কোয়ার, তাহলে ডিএক্স বাই ডিজেড উল্টাটা না, মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার। কে বুঝছো ম্যাথ শেষ? কে বুঝছো বলো? উপরেরটা পরে লিখতেছি, এটা মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার। দেখো একটু খালি চিন্তা করো, দেখো ভাইয়া কয়জন বুঝছো? এটা বুঝতে পারলে ম্যাথ শেষ। ডিজেড বাই ডিএক্স, এটার মান আসছিল দেখো মাইনাস জেড স্কোয়ার, তাহলে নিচে এখানে উল্টাটা আছে, উল্টাটা ডিজেড বাই ডিএক্স এর মান যদি মাইনাস জেড স্কোয়ার হয়, তাহলে ডিএক্স বাই ডিজেড উল্টে যাবে মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার। আর উপরে অন্তরীকরণ করে ফেলো জেড এর সাপেক্ষে। এই দেখো জেড এর সাপেক্ষে অন্তরীকরণ, তাইলে ইউ ভি ইউ ডিডিএক্স অফ ভি। দেখো এই যে উপরেরটা অন্তরীকরণ করে ফেলো জেড এর সাপেক্ষে, মাইনাস জেড স্কোয়ার এটাকে ধরো ইউ, ডি ওয়াই বাই ডিজেড কে ধরো ভি, তাহলে ইউ জেড এর সাপেক্ষে এটাকে অন্তর করলে আর ডাবল অন্তর হয়ে যাবে ডি স্কোয়ার ওয়াই, নিচে ডি জেড স্কোয়ার প্লাস ভি মানে হচ্ছে ডি ওয়াই বাই ডিজেড, আর মাইনাস জেড স্কোয়ার কে অন্তরীকরণ করলে মাইনাস টু জেড, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস টু জেড ডি ওয়াই বাই ডিজেড। ম্যাথ শেষ। এই বুঝছো? এই অন্তরীকরণ তো পানি বাদ। এই যে এটাকে ধরো ইউ, এটাকে ভি, জেড এর সাপেক্ষে অন্তরীকরণ ইউ ডিডেক্স অফ ভি প্লাস ভি ডিডেক্স অফ ইউ, তো মাইনাস জেড স্কোয়ার কে অন্তরীকরণ করলে হবে মাইনাস টু জেড, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এইবার তুমি এই জেড স্কোয়ার উল্টা গুণ করে দাও, ম্যাথ শেষ। মাইনাসে মাইনাসে কাটা, দেখো নিচে মাইনাস, এই মাইনাস মাইনাসে কাটা, এই নিচের ওয়ান বাই জেড স্কোয়ার উপরে উল্টে গুণ হয়ে যাবে, তাহলে এই জেড স্কোয়ার আর এই জেড স্কোয়ার গুণ হয়ে যাবে জেড টু দি পাওয়ার 4। এই দেখো মিলে গেছে। এবং এটা ডি স্কোয়ার ডি জেড স্কোয়ার ওয়াই মাইনাস এই জেড স্কোয়ার আর এই জেড গুণ করলে জেড কিউব, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কাটা। আচ্ছা ম্যাথটা কিন্তু কঠিন না, আমি অনেক কষ্ট করে বুঝাইছি, তোমরা কি আসলে বুঝছো? একদম ভেঙে ভেঙে কিভাবে চিন্তা করতে হবে। এটা আসলে ওই যে পরামিতিক ফাংশনের অন্তরজের ক্লাসটা যারা করছো সবার বোঝা উচিত। একটু দেখো, একটু সামারিটা দেখো ভাইয়া। এই ম্যাথগুলো পরীক্ষা আসলে তোমাকে বুঝতে হবে কি চাইছে। একটু দেখো কয়জন বুঝছো একটু বলো তো। এই টাইপের প্রশ্ন কিন্তু বুয়েট পড়তে পরীক্ষায় আসে, খালি বুঝতে পারলেই হবে। যে একটু এই কাজটা বুঝতে পারলেই কাজ শেষ। একটু দেখো এখানে এক্স এর সাপেক্ষে এফ মানে ওয়াই, এই এফ অফ এক্স মানে কিন্তু ওয়াই দেওয়া আছে। দেখো অন্তরীকরণ করতে বলছে দুইবার, তুমি আগে প্রথমটা যদি বুঝতে থাকো, এই যে জেড এর মান, এখানে জেড এর মান বসাও, জেড এর মান 1 বাই এক্স, 1 বাই এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস 1 বাই এক্স স্কয়ার, কিন্তু যেটা প্রমাণ করতে বলছে ওখানে এক্স নাই জেড আছে, তো আবার আমি এক্স কে জেড এ কনভার্ট করে বসাই দিছি। বলো একটু ঠান্ডা মাথায় দেখো তো, খুবই ইজি ম্যাথ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। শোনো আজকে ক্লাসে এই যে ম্যাথগুলো করাইলাম খুবই ইম্পর্টেন্ট, একটু দেখো এগুলো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য। শোনো এখনো পর্যন্ত আজকে ক্লাসে যতগুলো ম্যাথ করাইছি একটাও একাডেমিকে লাগবে না। আজকে ক্লাসে যে ম্যাথগুলো করাইছি সবগুলো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথ একাডেমিকে আসবে না। এইটা একাডেমিকে আসতে পারে, এটা খুবই ইজি, এটা একাডেমিক স্ট্যান্ডার্ড ম্যাথই। শোনো এই ম্যাথটা বইতে আসছে, বাট এটা একাডেমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ, এইটা একাডেমিকে আসতে পারে। বাট এই যে এইটা, তারপরে এই যে এইটা, তারপরে এইটা একাডেমিক, এটা তো একাডেমিক ম্যাথই, এটা খুবই ইজি,
আর এইটা প্রশ্ন একাডেমিকে নর্মালি আসে না। এইবার চলো নতুন একটা টাইপ, পর্যায়ক্রমিক অন্তরজেরই n-তম অন্তরজ নির্ণয়। চলো n-তম অন্তরজ নির্ণয়। ধরো তোমাকে একটা ফাংশন দেওয়া হলো y সমান f of x। আমরা যে পর্যায়ক্রমিক অন্তরজ বাইর করতেছি বলো তো সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করা লাগছে? নর্মালি 80% ম্যাথে বা 90% ম্যাথে 2 বার না, কিছু ম্যাথে 3 বার লাগতে পারে, কিছু ম্যাথে 4 বার, এর বেশি তো না। এখন ধরো একটা ম্যাথে তোমাকে বলছে ধরো যে y টু দি পাওয়ার y 99 বের করো। এখন 99 বার অন্তরীকরণ করা সম্ভব বলো? সম্ভব? বা তোমাকে বললো y 1000 y 2000, না। তো কিছু ফরম্যাটের n-তম অন্তরজ একটা কমন ফরম্যাট আসবে যেটা দিয়ে যে কোনো অন্তরজ বাইর করা যায়। n-তম অন্তরজ মানে হইতে পারে 10-তম অন্তরজ, 100-তম, 1000-তম, 1 লক্ষতম। দেখো একটা ম্যাথ দেখলেই তুমি বুঝতে পারো n-তম অন্তরজ মানে কি, তুমি বুঝতে পারো। দেখো ওয়েট, প্রশ্নটা লেখো। ধরো তোমার কাছে চাইলো e টু দি পাওয়ার x এর n-তম অন্তরক সহগ নির্ণয় করো। দেখো e টু দি পাওয়ার x এ তুমি y ধরলা। দেখো তো ভাই, এটাকে যদি তুমি 1 বার 2 বার 3 বার 4 বার সারাদিন অন্তরীকরণ করতে থাকো, এটা কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে বলো? কোনো চেঞ্জ হবে? তো কেউ যদি তোমাকে বলে এটা 99তম অন্তরজ কত, তুমি কি লিখবা? তোমার কি এটা বারবার লেখা অন্তরীকরণ করার দরকার আছে, নাকি তুমি ডিরেক্ট লিখে ফেলবা e টু দি পাওয়ার x হবে? বলো, n-তম অন্তরজের ঘটনা বুঝছো? ঘটনাটা কে বুঝছো? যে কিছু ফ্যামিলিয়ার টাইপ যেগুলো একটা ফরম্যাটে চলে আসে, ধরো 1 বার 2 বার 3 বার অন্তরীকরণ করলে তুমি বুঝে যাবা যে এটাকে সারাদিন অন্তরীকরণ করতে থাকলে ওই অ্যান্সারটা কিরকম আসবে। এটাই হচ্ছে n-তম অন্তরজের ঘটনা। আচ্ছা এবার ধরো এখানে e টু দি পাওয়ার x নাই, ধরো আছে e টু দি পাওয়ার ax প্লাস b। এইবার কি হবে বলো তো? একটু ওয়েট, ঠান্ডা মাথায় দেখো। তুমি শুধু এই যে এই প্রশ্নটা লিখো, এতটুকু লিখো, লিখে প্র্যাকটিস করা শুরু করো। দেখো ওয়েট, যার n-তম অন্তরক সহগ বা অন্তরজ বাইর করতে বলবে তাকে তুমি y ধরো। তুমি 2-3 বার, মিনিমাম 3 বার, ভাই 3 বার অন্তরীকরণ করলেই তুমি বুঝে যাবা ঘটনা কি। সর্বোচ্চ 3 বার করলে এনাফ, বা কেউ 4 বার লিখে পরীক্ষায়, 3 বার লিখলেই বুঝে যাবা। দেখো একবার অন্তরীকরণ করো e টু দি পাওয়ার ax প্লাস b, যেমনি থাকবে। কিন্তু ax প্লাস b এটা তো x নয়, এটাকে অন্তরীকরণ করলে হবে a। এই বুঝছো, ax প্লাস b এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে a হবে। আরেকবার e টু দি পাওয়ার ax প্লাস b, যেমনি থাকবে, আগে থেকে আছে একটা a, কিন্তু এটা তো x না, এটাকে অন্তরীকরণ করলে হবে আরেকটা a, তাহলে হয়ে যাবে a স্কয়ার। আরেকবার অন্তরীকরণ করলে আবার e টু দি পাওয়ার ax প্লাস b, যেমনি থাকবে, কিন্তু ax প্লাস b তো x নয়, এটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে আরেকটা a। এবার বলো তো তুমি কি ঘটনা বুঝছো? ঘটনা কে বুঝছো বলো তো? দেখো যখন তুমি একবার অন্তরীকরণ করছো একটা a, ধরো a এর পাওয়ার 1, 2 বার করলে a স্কয়ার। এই সেম রুল, এই রুলটাকে কি রুল বলে বলো? এই রুলটাকে কি রুল বলে? ধরো তোমাকে যদি এবার বলে y 99, অ্যানসারে কি হবে বলো? e টু দি পাওয়ার ax প্লাস b, যেমনি থাকবে, শুধু a এর উপর পাওয়ার হয়ে যাবে 99। তুমি একবার অন্তরীকরণ করলে একটা করে a আসবে, সেম রুল। ওই যে সেম রুলের কারণে যে x এর জায়গায় যেটা আছে সেটা তো x নয়, এটাকে অন্তরীকরণ করলে আবার x এর সহগ ax প্লাস b কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে a হবে। তো এক প্রতি অন্তরীকরণে একটা করে আসবে। তাহলে এইবার তোমাকে যদি বলে যে n-তম অন্তরক সহগ ধরো yn, পরীক্ষায় তোমাকে 99তম বলতে পারে, 50তম, 100তম, যে কোনো কিছু, কি হবে বলো তো? e টু দি পাওয়ার ax প্লাস b ইন্টু a টু দি পাওয়ার n। ঘটনা কয়জন বুঝছো? এগুলো খুবই মজার ম্যাথ, বলো। n-তম অন্তরক সহগ, এই টপিকটা খুবই মজার, বুঝতেছো? ওকে গুড। এবার এইটা দেখি তো আমার আগে কে করতে পারে। পুরা প্রশ্ন লেখার দরকার নাই, শুধু a টু দি পাওয়ার x লিখেই করা শুরু করো। দেখো y সমান a টু দি পাওয়ার x, একবার অন্তরীকরণ করলে a টু দি পাওয়ার x ln a, 2 বার অন্তরীকরণ করলে a টু দি পাওয়ার x, আগে ছিল একটা ln a, এরপরে আরেকটা ln a আসবে, ln a হোল স্কয়ার। y3 a টু দি পাওয়ার x, আগে ছিল ln a স্কয়ার, আবার আরেকটা লনে আসবে, a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে আরেকটা লনে আসবে, তাহলে ln a কিউব। বলো কে বুঝছো? তাইলে কেউ যদি 99তম বার অন্তরীকরণ করে কি হবে বলো তো? a টু দি পাওয়ার x ln a
99তম বার। ঘটনা বুঝছো? তো পরীক্ষায় তো আর সবসময় 99 বলবে এরকম না, আমরা n-তমটাই শিখি। ওয়াই n-তম অন্তরক সহগ বা n বার অন্তরীকরণ করলে কি হবে? a টু দি পাওয়ার x ln a টু দি পাওয়ার n। তো পরীক্ষায় যদি বলে 49তম বা 50তম অন্তরক সহগ, জাস্ট n এর জায়গায় মান বসাই দিবা। এই কথা বুঝছো? বলো, a টু দি পাওয়ার x ln a হোল কিউব। কে কে বুঝে আছো ছোট্ট বন্ধুরা? কি ব্যাপার, আমার টিভি আবার অফ হয়ে গেল কেন? কমেন্ট পড়ার টিভি অফ হয়ে গেছে। তোমরা কি বুঝতেছো? আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, যদি এখানে x এর জায়গায় অন্য কিছু থাকে, ওয়েট, কিছু না লিখে, একটু দাঁড়াও আমি তোমাকে বলে দেই, ওয়েট, শুধু যখন a টু দি পাওয়ার x ছিল তখন কি ছিল? a টু দি পাওয়ার x ln a টু দি পাওয়ার n। এখানে x এর জায়গায় আছে bx প্লাস c। এইবার কি হবে বলো তো? ডিরেক্ট কে কে বুঝতে পারতেছো দেখো, বলো। x এর জায়গায় bx প্লাস c যেমনি আছে এমনিই থাকবে, ln a পাওয়ার n। কিন্তু এই যে bx প্লাস c, এটা তো x না, এটাকে প্রতি একবার অন্তরীকরণ করলে কি আসবে? b আসবে না? দেখো, bx প্লাস c এটা তো x না, এটাকে প্রতি একবার করে অন্তরীকরণ করলে b আসবে। একবার অন্তরীকরণ করলে একটা b, দুইবার করলে দুইটা b, তিনবার করলে তিনটা b, n বার করলে b টু দি পাওয়ার n, n সংখ্যক b। কে কে বুঝছো বলো? এটা কিন্তু নতুন করে আর শেখার দরকার নাই, ডিরেক্ট মুখস্থ করে ফেলা যায়। কয়জন বুঝছো? যারা বুঝো নাই লিখে লিখে করবে, আমি তোমাকে একটু দেখাই দেই। ধরো y1 a টু দি পাওয়ার bx প্লাস c ln a, কিন্তু এটা তো x না, এটাকে অন্তরীকরণ করলে একটা b। ঠিক আছে, কিভাবে? y2 a টু দি পাওয়ার bx প্লাস c কে মনে মনে x ধরো, আরেকটা ln a, এবং আরেকবার bx প্লাস c, এটা তো x নয়, এটাকে আরেকবার অন্তরীকরণ করলে আরেকটা b স্কয়ার। এইভাবে n-তম বার করলে ln a আসবে n বার, b আসবে n বার। তার মানে এই যে ঘটনাটা খেয়াল করে দেখো, আমরা যতগুলো n-তম অন্তরক সহগ শিখবো, যদি x এর জায়গায় ধরো, ওয়েট, এই জিনিসটা কে কে বুঝছো? x এর জায়গায় যদি ax প্লাস b বা bx প্লাস c এই ধরনের কিছু থাকে, x এর জায়গায় ধরো ax প্লাস b আছে বা bx প্লাস c আছে বা cx প্লাস d, যা খুশি থাকুক, এরকম যদি থাকে, তাহলে x এর জায়গায় এটা বসে যাবে এবং x এর যে সহগটা প্রতি একবার অন্তরীকরণে একবার করে আসবে। ধরো x এর সহগ a থাকলে একবার অন্তরীকরণ করলে একটা a আসবে, দুইবার করলে a স্কয়ার আসবে, তিনবার করলে a কিউব। তার মানে দেখো, এই যে e টু দি পাওয়ার x এর জায়গায় যদি e টু দি পাওয়ার x প্লাস b থাকে, জাস্ট a টু দি পাওয়ার n, এই যে x এর যে সহগটা a টু দি পাওয়ার n চলে আসবে। a টু দি পাওয়ার x এর জায়গায় যদি a টু দি পাওয়ার bx প্লাস c থাকে, তাহলে x এর যে সহগ b, সেই b টু দি পাওয়ার n। ঘটনা কে কে বুঝছো? এমসিকিউতে আসলে ডিরেক্ট দাগাই ফেলতে পারবা, এমসিকিউতে আসলে ডিরেক্ট দাগাই ফেলতে পারবা। ঠিক আছে, ওকে, ফাইন। এইবার দেখো, x টু দি পাওয়ার n এর m-তম অন্তরক সহগ। দেখো এখানে যেহেতু আগে থেকেই n আছে, তাহলে অন্তরক সহগটাকে আবার n না লিখে m-তম লিখছি। নর্মালি কিন্তু এই যে অন্তরক সহগগুলোকে নর্মালি প্রকাশ করা হয় n দিয়ে, যে n-তম অন্তরক সহগ বাইর করো। এখন এই ম্যাথটাতে যেহেতু, এই প্রশ্নটাতে যেহেতু আগে থেকেই n আছে, দেখো এখানে যেহেতু আগে থেকেই n আছে, তো এটাকে আবার n লেখা যায়, x টু দি পাওয়ার n এর n-তম অন্তরক বাইর করা যাবে, n ফ্যাক্টোরিয়াল। বাট আমরা একটা অন্য ভ্যালু m ধরলাম, যে m-তম অন্তরক সহগ। ওকে, ফাইন। এই তোমাদেরকে যে ফ্যাক্টোরিয়াল পড়াইছিলাম, কার কার মনে আছে বলো তো? ফ্যাক্টোরিয়াল পড়াইছিলাম, মনে আছে? 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। কার কার মনে আছে বলো? যে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত এক এক করে কমবে সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল। বা 5 ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লেখা যায়, 5 ইন্টু এই যে 4 থেকে 1 এই সবগুলা গুণফল, এটা আবার 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, ফাইন। আচ্ছা, তোমরা তো এখনো বিন্যাস সমেশ পড়ো নাই, তাই না? শোনো, সাইকেল 3-এ তোমরা তো ফুল সিলেবাসের ব্যাচ, ফুল সিলেবাসে সাইকেল 3-এ বিন্যাস সমেশ অধ্যায়টা আছে। ওই বিন্যাস সমাবেশ অধ্যায়ে, আচ্ছা আমিই তো নিব ওইটা, আর্কাইভে রাকিবের ক্লাস দেওয়া আছে। যারা সাইকেল 3-এ ভর্তি হয়ে গেছো তোমরা তো হয়তো আর্কাইভ ক্লাস করে ফেলছো ইতিমধ্যেই অনেকেই, বাট যারা করো নাই সাইকেল 3-এ লাইভ ক্লাস নিব, ওটার মধ্যে এই ফ্যাক্টোরিয়াল সংক্রান্ত
ফ্যাক্টরিয়াল সংক্রান্ত যাবতীয় সবকিছু সবকিছু এখানে আলোচনা করব। আপাতত একটা জিনিস দেখায় রাখি, ধরো ধরো 5p2 বা 5p3, এই যে এই জিনিসের সাথে তোমরা পরিচিত, 9-10 পড়ছো। ক্যালকুলেটর কিন্তু একটা বাটন আছে, পি, পি মানে পারমুটেশন। বিন্যাস সমাবেশ অধ্যায়টা হচ্ছে পি তে পারমুটেশন বিন্যাস, সি তে কম্বিনেশন মানে সমাবেশ। তো এই 5p2 এই জিনিসটার মানে কি জানো? 5 থেকে শুরু করে দেখো এক এক করে কমতে থাকবে এবং নিচে যত আছে 2 ততগুলো সংখ্যা লিখবে। দেখো এই যে দুইটা সংখ্যা, দেখো 5, ধরো আমি তোমাকে বোঝাই। 5p2 ক্যালকুলেটর নাও, এই তোমাদের এই যে ক্যালকুলেটর, দাঁড়াও তোমাকে দেখাই। তোমরা ইএক্স বা সিডব্লিউ যেই ক্যালকুলেটর ইউজ করো, দেখো এই যে এসি ডেল, ডেলের নিচে দেখো ছোট করে পি আছে, দেখো পি, এটার মধ্যে ক্লিক করো। 5 শিফট পি, এই যে 2, দেখো আছে 20। একটু খেয়াল করে দেখো এই যে ক্যালকুলেটর। আচ্ছা আমি দেখাই দিই, দাঁড়াও। বিন্যাস সমাবেশ অধ্যায় এটার বিস্তারিত পড়বা। দেখো এই যে ধরো 5, এই যে 5, এই যে দেখো ডেলের নিচে যে বাটনটা আছে ডেল, গুণ, গুণ চিহ্নটা, শিফট দিয়ে গুণ চিহ্নে ক্লিক করো। শিফট দিয়ে গুণ চিহ্নে ক্লিক করলে পি আসবে, পি হচ্ছে পারমুটেশনের পি। 2, এই দেখো 5p2 কত আছে? 20। এটার ভ্যালু কিন্তু তোমার মুখস্থ লেখা লাগবে না, এগুলো অটোমেটিক ক্যালকুলেটর বের করা যায়। তো লেখার সময় কিভাবে লিখে এটাকে দেখো, লেখার সময় এটাকে কিভাবে লিখে, লেখার সময় এটা এভাবে লিখবা। ধরো উপরে এই যে 5p2, পি এর উপরে থাকবে বাম পাশে 5 আর ডান পাশে নিচে 2। এটার ভ্যালুটা হচ্ছে যে 5 থেকে তুমি লেখা শুরু করবা, এক এক করে কমাইতে থাকবা এবং মোট কয়টা সংখ্যা লিখবা? 2টা, এই যে 2টা, নিচে কত আছে? 2টা না, এটা সমান 20। ওয়েট আমি আর একটু দেখাই। ধরো ধরো 5p3, দেখো 5 থেকে এক এক করে কমাইতে কমাইতে গুণ করতে থাকবা এবং মোট কয়টা সংখ্যা লিখবা? 3টা। এই যে দেখো নিচে কয়টা আছে? 3, 5 4 3। আপাতত এই জিনিসটা বুঝছো কিনা বলো? 4 পাশে 20, 5 20 100। বলো এই সরি দূর, 4 পাশে 20 বাইর করে আবার 3 দিয়ে গুণ না করে আবার এটা দিয়ে গুণ করে দিচ্ছে 60। আগে এই এতটুকু বুঝলেই হইলো। তারপর ধরো 5p2, এই বাকি যা আছে এই পি সংক্রান্ত সব বিন্যাস সমাবেশে পড়বা। এখন আগে বলো একটু বুঝছো কিনা? এই 5p2 লিখলাম। ধরো 5p4, ধরো 5p4, দেখো 5 থেকে শুরু করে একটা করে কমতে থাকবে, এক এক করে কমতে থাকবে স্বাভাবিক সংখ্যাগুলা। কয়বার লিখবা? 60টা লিখবা। তাহলে 5 4 3 2, এই দেখো 4টা হয়ে গেছে কিন্তু, 1 2 3 4টা হয়ে গেছে, তাহলে 120। আচ্ছা যদি এরকম হয় 5p5, বলো তো 5p5, তাহলে 5 থেকে শুরু করে এক এক করে কমতে থাকবে, মোট 5টা সংখ্যা লিখবো। 5 4, একটু দেখাই দিই, 3 2 1 সমান কত? কত হয়ে গেছে খেয়াল করে দেখো? 120। তো 120। এখন দেখো তো এই জিনিসটা মানে কি? 5 থেকে শুরু করে 1 পর্যন্ত এই যে দেখো সবগুলো স্বাভাবিক সংখ্যার গুণফল। এটা মানে কি বলো? 5 ফ্যাক্টোরিয়াল না? এই দেখো 5 ফ্যাক্টোরিয়াল না? তাইলে 5p5 এই উপরেরটা নিচেটা যদি সমান হয়ে যায়, তো এটাকে কি আমরা 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? দেখো এই যে উপরেরটা নিচেটা যদি সমান হয়ে যায়, তাহলে এটাকে আমরা 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে এখান থেকে এই সূত্রটা লিখতে পারি কিনা? npn সমান কত হবে বলতো? n ফ্যাক্টোরিয়াল না? কে কে বুঝছো বলো? ধরো 5p5 এটা সমান হবে 5 ফ্যাক্টোরিয়াল। যদি এরকম হয় 4p4 এটা সমান লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল। যদি এরকম হয় 3p3 এটা সমান লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে npn সমান n ফ্যাক্টোরিয়াল। এতটুকু বুঝলে না? ভাবো তো, আপাতত বলে একটু বুঝছো কিনা? এরপরে বিন্যাস সময় যখন পড়বো তখন ওইগুলোতে যাবো না। আপাতত এই পর্যন্ত কে কে বুঝছো একটু দেখো, একটু তাকাই থাকো। আপাতত এর বাইরে কিচ্ছু লাগবে না, বাকিগুলা পরে। যে পর্যন্ত লিখছি এতটুকু কে কে বুঝছো একটু একটু কমেন্ট করে বলো, বাকিগুলা পরের আলাপ। এখন এর বাইরে কিছু শেখার দরকার নাই, এখন এর বাইরে কিছু শিখার দরকার নাই, দরকার নাই, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। আচ্ছা এবার আমরা শিখবো
এন। আচ্ছা এখানে এন ফ্যাক্টরিয়াল আছে তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু 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 আরেকটা জিনিস দেখায়নি, ওয়েট। ধরো np3, এটা সমান কি হবে বলো তো? এটা লাগবে, একটু দেখায়নি। np3 মানে কি দেখো, n দিয়ে শুরু করবা, এক এক করে কমাইতে থাকবা, মোট কয়বার লিখবা? 3 বার, এই যে 3, তাহলে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস, একটু বলো এইটাকে কে বুঝছো? তাইলে শেষ। np3 মানে এই যে উপরে যেটা আছে n, n থেকে লেখা শুরু হবে এবং নিচে যত আছে ততগুলো পূর্ণ সংখ্যা নিতে হবে, মানে এক এক করে কমতে থাকবে। যে একটা, এই যে একটা, দুইটা, তিনটা। বা ধরো যদি এরকম থাকে np4, তাহলে কি হবে? n ইন্টু আরেকটা বেশি নিতে হবে, n মাইনাস 1, এক এক করে কমতে থাকবে এবং এগুলো গুণফল n মাইনাস 2, আরেকটা n মাইনাস 3। বলো তো ঘটনা কয়জন বুঝছো? এই বন্ধু বুঝলি হইলো, আর কিছু লাগবে না। এখন চলো মেতে চলে যাই, বাকিগুলা বিন্যাস সমাবেশে পড়ো। এখন দেখো x টু দি পাওয়ার n এর m তম অন্তরক সহগ, ধরো y সমান x টু দি পাওয়ার n, একবার অন্তরীয়ন করি দেখো n x টু দি পাওয়ার n মাইনাস 1, আরেকবার, আগে অন্তত 3-4 বার করে ফেলো অন্তরীকরণ, পরে দেখাচ্ছি কি হয় ঘটনা। n ইন্টু আবার n মাইনাস 1 সামনে চলে আসবে, ইন্টু x টু দি পাওয়ার, পাওয়ার 1 কমে যাবে n মাইনাস 2, আগে 4 বার অন্তরীণ করো, বোঝার জন্য 4 বার করলে সুবিধা। n মাইনাস 2 সামনে চলে আসবে, x টু দি পাওয়ার n মাইনাস 3। এখানে গুণ চিহ্ন দেও বা না দেও, না দিলেও সমস্যা নেই, লাস্টে গুণ চিহ্ন, এই প্রত্যেকের সামনে গুণ চিহ্ন দিলেও হবে না দিলেও হবে, কোনো চিহ্ন নাই মানে তো গুণ আছে। আরেকবার লিখো y4 n ইন্টু n minus 1 n minus 2 n minus 3 x to the power n minus 4। আচ্ছা এবার একটু ঠান্ডা মাথায় দেখো তো প্রথম অন্তরীকরণটা যে করলাম শুধু n, এটাকে কি লিখতে পারি? একটু ওয়েট। ধরো তোমাকে কেউ বললো np1, এটা সমান কি হবে বলো তো? np1, n থেকে শুরু করব, এক এক করে কমাবো, বাট মোট পদ নিতে হবে একটাই, শুধু n না? এটা কে বুঝছো বলো? np1 মানে কিন্তু শুধু n, কারণ np1 মানে একটা সংখ্যায় নিতে পারবো, শুরু হবে n থেকে, নিব একটাই, তাহলে শুধু n। তাহলে এইবার দেখো তো এই যে শুধু n, এটাকে আমি যদি চাই, আমার ইচ্ছা np1 লিখতে পারি কিনা? np1 লিখতে পারি, সাথে গুণাকারে আছে x টু দি পাওয়ার n মাইনাস 1, দেখো তো লিখতে পারি না? পারি। এরপরে এটা দেখো তো, এই যে এটাকে কি আমি np2 লিখতে পারি বলো তো? ইয়েস অর নো? দেখো দুইটা আছে, np2 সাথে x টু দি পাওয়ার n মাইনাস 2। বলো বুঝতেছো তোমরা ঘটনা কি ঘটতেছে? তোমরা কি বুঝছো? অনেকে হয়তো ফ্যাক্টোরিয়ালটা দেখে একটু ভয় পাইতে পারে, বা এই যে পি জিনিসটা দেখা কঠিন না, দেখো একটু দেখো এইটা কি হবে বলো? n মাইনাস 1 n মাইনাস 2, এটা n মাইনাস 3 বার, একটা দুইটা তিনটা, এটা np3 x টু দি পাওয়ার n মাইনাস 3। এইটা বলো ঘটনা বুঝা হয়ে গেছে কার কার বলো? n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3, 4 বার, np4 x টু দি পাওয়ার n মাইনাস 4। বলো এখনো কি খুঁজতেছো নাকি বুঝে ফেলছো বলো? তাহলে এইবার তোমরা আমাকে বলো, যদি এখানে n তম বার অন্তরীকরণ করি ঘটনাটা কি ঘটবে? এটা লেখো, আগে তোমরা নিজেরা লেখো, পরে আমি লিখে দেবো, বলো কি হবে? ভাই আমরা তো 4 বার করে দেখলাম, 4 বার 5 বার 6 বার, দেখো যখন তুমি একবার অন্তরীকরণ করছো তখন এখানে 1 এবং এখানে x এর পাওয়ার n মাইনাস 1, এই যে এটা থেকে এটা বিয়োগ, দেখো এই যে x এর পাওয়ার এই উপরটা থেকে নিচেরটা বিয়োগ, এবং যখন তুমি একবার অন্তরীকরণ করছো তখন এখানে 1, 2 বারের বেলায় এখানে 2, 3 বারের বেলায় 3, 4 বারের বেলায় 4, তাহলে n বারের বেলায় কি হবে? npn, দেখো 4 বারের বেলায় নিচে 4, তাহলে n বার, সরি n না তো, এই দূর, আমিও তো বলি কি রে সেম হয়ে যাচ্ছে, এখানে তো m, কারণ এখানে তো আগে থেকে n আছে, তো এটাকে অন্য একটা কিছু লিখলাম, ধরো m,
এখানে m তম অন্তরক সহগ, তাহলে এখানে হবে m, এবং এখানে হবে x টু দি পাওয়ার উপর থেকে নিচেটা বিয়োগ, এই যে শেষ। একটু বলো তো বুঝছো কিনা, একটু বলো কয়জন বুঝছো, বলো বলো বলো। শোনো এখানে যেহেতু আগে থেকেই পাওয়ার n আছে, তো এখানে n তম অন্তরক সহগটা না নিয়ে m তম নেওয়া হয়েছে। বাট যদি n হয় তাহলে তো সমান হয়ে যাবে, দেখাচ্ছি ওটা দেখাচ্ছি, বাট সবসময় তো আর সমান দিবে না, সমান হলে তো আরো বেশি সহজ। একটু বলো তো কয়জন বুঝছো, কয়জন বুঝছো বলো। যদি এখানেও ধরো x টু দি পাওয়ার n, আর তোমাকে বললেও ধরো n তম অন্তরক সহগ, তখন তো সেম হয়ে যাবে, তখন ইজি হয়ে যাবে। বাট আপাতত পরীক্ষায় তো সমান না দিলে এটা কঠিন, আগে কঠিনটা বুঝো, কঠিনটা বুঝলে ইজিটা ইজি হয়ে যাবে, এমনি বুঝবা। এইবার দেখো যদি তোমাকে এখানে বলতো যে x টু দি পাওয়ার n এর n তম অন্তরক, মানে দেখো দুইটা পাওয়ার, ধরো এখানে পাওয়ার যত আছে ঠিক তততম অন্তরক সহগ, তাহলে কি হইতো বলো তো, জাস্ট m এর জায়গায় n বসাই দাও, npn x টু দি পাওয়ার n মাইনাস n, npn x টু দি পাওয়ার 0 মানে 1, এই বলো npn মানে কত, n ফ্যাক্টোরিয়াল। এই যে এটা এমসিকিউতে আসে, দেখো এটা কিন্তু ইজি, n ফ্যাক্টোরিয়াল। দেখো যদি তোমাকে বলে n তম অন্তরক সহগ, তাহলে তো npn x টু দি পাওয়ার n মাইনাস n, এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 0, 0 মানে 1, থাকবে শুধু npn, তো npn মানে তো n ফ্যাক্টোরিয়াল। বুঝছো ঘটনা, কে কে বুঝছো বলো। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক দেখলাম, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক দেখলাম, কে কে বুঝছো। আচ্ছা এবার একটা জিনিস চমৎকার, ওয়েট আস্তে ধীরে। এইবার দেখো x এর জায়গায় এইটা যে যে ডিরেক্ট লিখতে পারবে এদেরকে স্যালুট। এই যে মাত্র বললাম, একটু ওয়েট, m তম, দাঁড়াও আগে লেখো, দেখো তোমাকে দেখাই। মাত্র বললাম কি x টু দি পাওয়ার n এর m তম অন্তরক সহগ কি ছিল, n p m x টু দি পাওয়ার n মাইনাস m। এখানে জাস্ট x এর জায়গায় বসবে x প্লাস b, দেখো ওয়েট, x এর জায়গায় বসবে x প্লাস b, আগে লিখি n p m, x এর জায়গায় বসবে x প্লাস b টু দি পাওয়ার n মাইনাস m। এবার চেইন রুল, চেইন রুলে কি ঘটবে বলো, npm x এর জায়গায় x প্লাস b, কিন্তু এটা তো x না, এটাকে প্রতি একবার অন্তরীকরণ করলে একটা করে a আসবে, কে কে বুঝছো, একটু চিন্তা করো তো। খুবই সুন্দর জিনিস, কিন্তু এটা কিন্তু x না, চেইন রুলে প্রতি একবার অন্তরীকরণ করলে একটা করে a আসবে, তাহলে যদি m তমবার অন্তরীকরণ করো এটা সাথে আসবে a টু দি পাওয়ার m। কয়জন বুঝছো, শেষ। এটা যারা যারা বুঝছো তোমাদের ঘটনা ঘটে গেছে, তোমরা বুঝে ফেলছো, তোমাদের গাড়ি এই টাইপে কেউ আটকাতে পারবে না। বলো ইয়েস অর নো। তুমি যদি এই টাইপটা বুঝে থাকো তাহলে এই টাইপের প্রশ্নে তোমাকে আর কেউ আটকাইতে পারবে না, পারবে না, পারবে না। এই টাইপের প্রশ্নে তোমাকে আর কেউ, ছোট্ট বন্ধুরা, আটকাইতে পারিবে না, পারিবে না। এখন এখান থেকে একটা এমসিকিউ আসে, চমৎকার এমসিকিউ, কি জানো, দেখো ধরো তোমাকে বললো y সমান x টু দি পাওয়ার 50, তোমাকে বললো y 50 কত, বলো তো। এই যে দেখো এটা কোনটার মতো, সেম সেম হয়ে গেছে। দেখো ধরো y সমান x টু দি পাওয়ার n হলে yn সূত্র কি ছিল, n ফ্যাক্টোরিয়াল, মনে আছে n ফ্যাক্টোরিয়াল। এই যে দেখো এই যে কোনটা, এটা এই যে এইটা, এই যে দেখো ধরো পাওয়ারে যা আছে, পাওয়ারে যত আছে ততবার অন্তরীকরণ করতে বলছে, তাহলে কিন্তু ডিরেক্ট ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল, মনে আছে, তখন এটা ডিরেক্ট n ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে 50 ফ্যাক্টোরিয়াল। এটা তো ইজি, এটা সবার মুখস্থই থাকে, এটা সবার মুখস্থই থাকে। এখন পরীক্ষায় আসে কিরকম জানো, পরীক্ষায় তো এটা দিবে না, পরীক্ষায় দেবে এরকম, ধরো y সমান x টু দি পাওয়ার 50, তোমাকে বললো y 19 কত, এবার কি হবে দেখো, এবার তো এই যে এইটা বসাইতে হবে যে y সমান x টু দি পাওয়ার n হলে ym, দেখো এবার কিন্তু সেম না, দেখো এবার কিন্তু পাওয়ার এবং কতবার অন্তরীকরণ করতে হবে এটা কিন্তু সেম না, তাহলে এবার সূত্র কোনটা হবে, সূত্র হবে npm x টু দি পাওয়ার n মাইনাস m, বসাও। তাহলে দেখো n 50, p m m হচ্ছে 19 ইন্টু x টু দি পাওয়ার 50 থেকে 19 বিয়োগ করলে 31, কে কে বুঝছো বলো তো, একটু বলো, এই বুঝছো,
ইজি না, এগুলো কিন্তু এমসিকিউতে বেশি আসে, রিটেনে খুবই কম আসে। এই টাইপগুলা রিটেনে খুবই কম আসে, বেশিরভাগ ক্ষেত্রেই আসে এমসিকিউতে। কথা ক্লিয়ার? এইবার এখান থেকে আরেকটা চমৎকার এমসিকিউ আসে। ধরো তোমার একটা জিনিস আগে একটু বুঝাই। ধরো তোমার কাছে আছে x⁵, তুমি একবার অন্তরণ করলা 5x⁴, দুইবার অন্তরণ করলা 4 পাশে 20 x³, তিনবার অন্তরণ করলা 3 বিশে 60 x², 4 বার করলা 120 x, 5 বার করলা 120। মানে কিন্তু এটা কিন্তু এই যে 5 ফ্যাক্টোরিয়াল, একটু আগে যে সূত্রটা শিখলাম, দেখো ভাইয়া, যখন y সমান x⁵, আমরা তো আগে থেকেই জানি যে এটাকে যদি আমি 5 বার অন্তরীকরণ করি তাহলে 5 ফ্যাক্টোরিয়াল আসবে। এখন বলো তো 6 বার অন্তরীকরণ করলে কত হবে? 6 বার করলে কত হবে বলো? 120 কি ধ্রুব সংখ্যা না? এটা কি সংখ্যা বলো? ধ্রুব সংখ্যা। তো ধ্রুব সংখ্যার অন্তর্গত 0। তার মানে x⁴n এই ফরম্যাটে পাওয়ার যত থাকবে, শোনো এখান থেকে আমরা কি কি ইনসাইট পাইলাম, একটু মনোযোগ দিয়ে শোনো। x⁴n পাওয়ার যত, ততবার অন্তরীকরণ করলে উত্তর আসবে n ফ্যাক্টোরিয়াল, মানে ধ্রুব সংখ্যা। তার চাইতে বেশি অন্তরীকরণ করলে অবশ্যই 0। দেখো এখানে যদি কেউ বলে y7 কত, ধরো এই ম্যাথটা তোমাকে কেউ বললো যে দূর স্মার্ট বোর্ড গেছে হ্যাং হইয়া নাকি, না ঠিক আছে, ধরো কেউ তোমাকে বললো y7 কত 0, y8 9, বাকি সব 0 হয়ে যাবে না? বুঝছো ব্যাপারটা? তাহলে এইবার দেখো, যদি তোমাকে কেউ বলে যে y সমান x⁵50, y51 কত, বলো উত্তর কি হবে? x এর পাওয়ার যত, ততবার অন্তরীকরণ করলে ধ্রুব সংখ্যা হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল। এর বেশি অন্তরীকরণ করলে 0। 51 52 53 54 যতবার করো সব 0। কে কে বুঝছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ, এইটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ, ভর্তি পরীক্ষায় আসে। কিছু না লিখে অ্যান্সার করে ফেলা যায়, বুঝছো? বলো, যেমন পরীক্ষাটা এইভাবে আসে, ধরো y সমান x⁵৯৯ হলে y 100 মানে 100 বার অন্তরজ কত, উত্তর কত? 0। বলো, আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক, আগামী ক্লাসে আমরা n তম অন্তরজ শেষ করব এবং স্পর্শক অবিলম্বের টাইপটা শুরু করবো। বলো আজকে ক্লাসে কে কে বুঝতে পারছো? আজকে ক্লাসের সবগুলো ম্যাথ কে কে বুঝছো? শুরুর দিকের ম্যাথগুলো বুয়েট স্ট্যান্ডার্ড, তো যদি বুয়েট স্ট্যান্ডার্ড ম্যাথগুলো যাদের টার্গেট মেডিকেল, বা তোমার মনে করো যে ধরো আমার টার্গেট ভার্সিটি, দাদা আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট না, তাইলে বুয়েটের ম্যাথগুলো না বুঝতে পারলেও কোনো সমস্যা নাই, বাট তুমি চেষ্টা করো মেইন ক্লাসে। ধরো তোমার টার্গেট মেডিকেল, তুমি যদি বুয়েট স্ট্যান্ডার্ড ম্যাথগুলো একটু ট্রাই করো তাইলে বোর্ডে আসা ম্যাথগুলো ইজি লাগবে না? আচ্ছা তোমরা একটা জিনিস বলো, ধরো আজকে ক্লাসে এই যে বুয়েট স্ট্যান্ডার্ড যে কয়েকটা ম্যাথ দেখলাম, মানে গত ক্লাসেও ধরো এই যে এই ম্যাথটা, এই ম্যাথটা একাডেমিক পরীক্ষায় আসে, দেখো বোর্ডে কিন্তু আসে, বাট সৃজনশীল হওয়ার পর থেকে যেহেতু ম্যাথগুলোতে 4 নাম্বার সর্বোচ্চ, অনেক বেশি বড় ম্যাথগুলো আসে না, বাট এই লেভেলের ম্যাথগুলো তুমি যদি প্র্যাকটিস করে ফেলো, যে এই টাইপের ম্যাথগুলো যদি প্র্যাকটিস করে ফেলো, তারপর কি বোর্ডে আসা ম্যাথগুলো তোমার কাছে ইজি লাগবে না? বলো, তোমরাই বলো। ধরো তোমার টার্গেট বোর্ড পরীক্ষায় ভালো করা বা মেডিকেল, তুমি যদি 140 কিলোমিটার/আওয়ার বেগের বলে প্র্যাকটিস করে যাও, তাহলে 130 কিলোমিটারের বল ফেস করতে ইজি লাগবে না? লাগবে তো নাকি? একটু চেষ্টা করো। অনেকে আসো মেডিকেল টার্গেট, যে ভাই আমার এইগুলা কি দরকার আছে, দরকার না থাকলেও চেষ্টা করো, কারণ তুমি যদি একটু একটা লেভেল উপরে প্র্যাকটিস করে রাখো তাহলে তার নিচের লেভেলটা তোমার কাছে ইজি লাগবে। তো শোনো, আগামী ক্লাসে আমরা n তম অন্তরক সহগের আরো কিছু ম্যাথ করবো। আমাদের কিন্তু n তম অন্তরক সহগের ম্যাথগুলো শেষ হয়নি। তোমরা আগামী ক্লাসের আগে যেটা করবা, আজকে ক্লাসে n তম অন্তরজের যে ম্যাথগুলো দেখাইছি একটু রিভিশন দিয়ে আসবা, তাহলে দেখবা আগামী ক্লাসে n তম অন্তরজের বাকি ম্যাথগুলো তোমার কাছে একদম পানি ভাত হয়ে গেছে। ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস শুক্রবারে হবে এবং আগামী ক্লাসের পর একসাথে বাড়ির কাছে দেবো। টাটা।